এবারে এতক্ষণ আমরা তড়িতে যেগুলো পড়েছি, প্রথম পার্টে আমরা পড়েছি বিভব এবং তড়িৎচালক বল, সেকেন্ড পার্টে আমরা পড়েছি বিভব, তড়িৎচালক বল, ওহমের সূত্র, রোধ, আভ্যন্তরীণ রোধ। তো একটুখানি রিক্যাপ করা যাক সেই জিনিসগুলো। প্রথমে বিভব মানে কী ছিল? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয়েছিল বিভব। আর বিভব পার্থক্য মানে কী হবে তাহলে? দুটো পয়েন্টের মধ্যে, ধরে নিলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে আনতে কার্য যদি এখানে আনতে কার্য হলো ভিএ, এখানে আনতে কার্য হলো ভিবি। এটা হলো এ পয়েন্ট, এখানে আনতে কার্য হয়েছে ভিএ, এখানে এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে আনতে কার্য হয়েছে ভিবি। তাহলে এই দুজনের মধ্যে যে পার্থক্য, কার্যটার যে পার্থক্য, তাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য এ আর বি পয়েন্টের মধ্যে। এটা আরেকটা ভাবে কীভাবে বলা যায়, যে একক ধনাত্মক চার্জকে এ থেকে বি পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে তাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। এবারে আমাদের তড়িৎচালক বল বলতে কী ছিল? কোনো একটা ব্যাটারি বিভব পার্থক্য মেনটেন রাখতে যে পরিমাণ কার্য করতে হচ্ছিল ব্যাটারিকে, তাকেই বলা হচ্ছিল তড়িৎচালক বল। ব্যাটারির উচ্চ বিভব এবং নিম্ন বিভব অলওয়েজ মেনটেন রাখতে যে পরিমাণ কার্য করতে হচ্ছিল ব্যাটারিকে, তাকেই বলা হচ্ছিল তড়িৎচালক বল। আরেকভাবে কীভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল? আরেকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসছিল, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসছিল এবং এখানে এসে ইলেকট্রন লুজ করে ফেলছিল। টোটাল বর্তনীতে এনার্জি শক্তি লুজ করছিল, শক্তি লুজ করে আবার এখানে ফেরত আসছিল, এপাশ থেকে শুরু এপাশে ফেরত আসছিল। তারপর যেই পরিমাণ এনার্জি দিয়ে আবার এই নিম্নভাবে পাঠাতে হচ্ছিল ইলেকট্রনকে, তাকেই বলা হচ্ছিল তড়িৎচালক বল। অথবা অপোজিট দিক থেকেও কীভাবে ব্যাখ্যা করা হচ্ছিল? কোনো একটা ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে, কোনো একটা একক ধনাত্মক আধানকে এখানে উচ্চ বিভব থেকে আসছিল, নিম্ন বিভবে এসে এনার্জি শেষ করে ফেলছিল, আবার যে পরিমাণ এনার্জি দিয়ে আবার একে পজিটিভ সাইডে আনতে হচ্ছিল, তাকেই বলা হচ্ছিল একক ধনাত্মক চার্জকে যে পরিমাণ এনার্জি দিয়ে পজিটিভ সাইডে আনতে হচ্ছিল তাকেই বলা হচ্ছিল তড়িৎচালক বল। এভাবে করে ব্যাখ্যা করা যাচ্ছিল। এই তিনভাবে ব্যাখ্যা করা যায় তড়িৎচালক বলকে। এরপরে আমরা শিখেছিলাম ওহমের সূত্র। সেকেন্ড পার্টে আমরা শিখেছিলাম ওহমের সূত্র। ওহমের সূত্রতে কী ছিল? ধরে নিলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট কোনো একটা বর্তনী, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, এখানে রোধ হচ্ছে আর। তাহলে এখানে ধরে নিলাম বিভব হচ্ছে ভিবি, বি পয়েন্টে বিভব হচ্ছে ভিবি, এ পয়েন্টে বিভব হচ্ছে ভিএ। তাহলে এখান দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, তার মানে তার বিভব ওহমের সূত্রতে কী বলা হয়েছিল? এই আর রোধের মধ্য দিয়ে যাওয়ার সময় আই আর পরিমাণ এনার্জি খরচ করবে, তাই তো? আই আর পরিমাণ এনার্জি খরচ করবে। তার মানে কি? এটা হচ্ছে একটা বর্তনী, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এখানে বিভব হচ্ছে ভিএ। তার মানে কি? এখানে এনার্জি রয়েছে ভিএ, এখানে এনার্জি রয়েছে ভিএ, এখানে বিভব হচ্ছে ভিবি, মানে কি? এখানে আনতে এনার্জি হচ্ছে ভিবি, মানে এখানে এনার্জি হচ্ছে ভিবি বলে আমরা ধরতে পারি। তার মানে এখানে এনার্জি ভিএ, এখানে এনার্জি লুজ করলো আই আর, এখানে তার ফলে এনার্জি হলো ভিবি। আমরা তাহলে কীভাবে লিখতে পারি? ভিএ মাইনাস আই আর, এখানে এনার্জি লুজ করলো আই আর, এই রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় এনার্জি লুজ করলো আই আর, সেটা মানেই হচ্ছে ভিবি। এটা আমরা লিখতে পারি, মানে এইটা বলা হলো। এখানে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে ছিল বিভব ভিএ, এখানে ছিল বিভব ভিবি, এটা হচ্ছে রোধ আর, এখানে ছিল আই, এখানে এনার্জি হচ্ছে ভিএ, এখানে এনার্জি লুজ করবে আই আর, তাহলেই পৌঁছাবে হচ্ছে ভিবিতে। তার মানে আমরা কি ভিএ মাইনাস আই আর সমান ভিবি, আমরা এরকম লিখতে পারি কিনা? ভিএ এনার্জি ছিল এইখানে, এখান দিয়ে যাওয়ার সময় আই আর পরিমাণ এনার্জি লুজ করে ফেললো, আই আর পরিমাণ এনার্জি এখানে নষ্ট করে ফেললো, মানে এখানে বর্তনীতে আই আর পরিমাণ এনার্জি দিয়ে দিল, আর তার ফলে এখানে এনার্জি হয়ে গেল ভিবি, এখানে এনার্জি লুজ করে এনার্জি হয়ে গেল ভিবি। আর এটাই হচ্ছে ওহমের সূত্র। মানে কি? আমাদের ইকুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে? ভিএ মাইনাস আই আর সমান হচ্ছে ভিবি, আই আরটাকে পাশে নিয়ে আসছি, ভিবিটাকে পাশে নিয়ে আসছি। তার মানে কি? ভিএ মাইনাস ভিবি সমান আই আর। আর ভিএ মাইনাস ভিএ মানে কি? বিভব পার্থক্য। এটা কি আমরা ভি দ্বারা লিখি, ভি সমান আই আর। এই তো ইকুয়েশন। এখানে আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে কি? রোধ, আর ভি হচ্ছে বিভব পার্থক্য দুটো পয়েন্টের মধ্যে, যে দুটো পয়েন্টের মধ্যে আমরা গণনা করছি। ঠিক আছে? তারপর আভ্যন্তরীণ রোধ মানে কি ছিল? আভ্যন্তরীণ রোধ মানে কি ছিল? কোনো একটা ব্যাটারি ছিল, ব্যাটারির ভিতরে যে পরিমাণ এনার্জিটা খরচ হচ্ছে তাকেই বলা হচ্ছিল আভ্যন্তরীণ রোধ। গাড়ির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল, এখান দিয়ে যাওয়ার সময়
একক ধনাত্মক চার্জ যদি এই পাশ থেকে যদি ব্যাখ্যা যদি করি, এখানে এনার্জি ছিল ই, এখানে তড়িৎচালক বলের টোটাল এনার্জি ছিল ই, এখানে এনার্জি ছিল ই, এখান দিয়ে আসবার সময় এখানে খরচ হয়ে গেল আইআর, ওহমের সূত্র অনুযায়ী এখানে আইআর খরচ হয়ে গেল। তবে এখানে যাওয়ার সময় এখানেও আসবার সময় এখানেও আইআর খরচ হয়ে গেল, এখানে ছোটো আর দিয়ে দেখানো, এখানে বড় আর দিয়ে দেখানো হয়, এখানে আইআর খরচ হয়ে গেল, দিয়ে পৌঁছালে এখানে, তাই তো? মানে আমরা এখানে যখন পৌঁছাবে তখন এনার্জি হচ্ছে 0, তাই তো? মানে টোটাল তো এনার্জি লুজ করে ফেলছে এখানেই, তার মানে আমরা কি লিখতে পারি, এখানে এনার্জি ছিল ই, মানে আমরা কীরকম লিখতে পারি, এখানে এনার্জি ছিল, ফার্স্টে এনার্জি ছিল ই, তারপরে বর্তনীতে লুজ করলো আইআর, তারপরে অভ্যন্তরীণ রোধে লুজ করলো আইআর, সেটা সমানই হচ্ছে 0, তাই তো নাকি? এরকম তো ছিল বর্তনীটা, এখানে ছিল আর, বড় আর, এখানে ছিল ছোট আর, এটা হচ্ছে ব্যাটারির ভিতর, এখান দিয়ে আসছে, এখানে টোটাল এনার্জি হচ্ছে, ব্যাটারির তড়িৎচালক বল ই মানে টোটাল এনার্জি হচ্ছে ই। যখন প্রথম যে এনার্জিটা দিয়েছিল একদম ধনাত্মক চার্জটি যে এনার্জিটা দিয়েছিল ব্যাটারি, সেটা হচ্ছে ই, এখানে খরচ করেছে আইআর, এখানে খরচ করেছে আইআর, বড় আইআর, এখানে খরচ করেছে আইআর, এটা কি বলা হচ্ছে নষ্ট ভোল্ট, এটা কি বলা হচ্ছে নষ্ট ভোল্ট, আর এখানে তাহলে পৌঁছে গেছে এখানে 0-তে, ঠিক আছে? আর এই আইআরটা কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটা কি বলা হয় প্রান্তীয় রোধ, এই প্রান্তীয় বিভব প্রভেদ, এটা কি বলা হচ্ছিল প্রান্তীয় বিভব প্রভেদ, আইআরটা কি বলা হচ্ছিল প্রান্তীয় বিভব প্রভেদ, আর এই আইআরটাকে কি বলা হচ্ছিল নষ্ট ভোল্ট বলা হচ্ছিল। এরপর ওই বিভব পার্থক্যের কারণে তড়িৎ কীভাবে প্রবাহিত হচ্ছিল, ব্যাটারিকে এরকমভাবে দেখানো হচ্ছিল, উচ্চ বিভবকে বড় করে নিম্ন বিভবকে ছোটো করে দেখানো হচ্ছিল, দিয়ে ব্যাটারি বর্তনী যোগ করা হচ্ছিল, দিয়ে কীভাবে ইলেকট্রন ফ্লো হচ্ছিল, কীভাবে তড়িৎ কীভাবে তৈরি হচ্ছিল, আমরা একক ধনাত্মক চার্জ দিয়ে বললে এই পাশ থেকে করবো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে, এটাকে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরবো। বর্তনীতে যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জ, একক ধনাত্মক চার্জ, এবং ব্যাটারির ভিতরে কোন দিকে যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে পজিটিভ চার্জ, তাই তো নাকি? দিয়ে টোটাল এরকমভাবে ফ্লো হচ্ছে। ব্যাটারির বাইরে হচ্ছে ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, এবং ব্যাটারির ভিতরে কোন দিকে যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাওয়ার জন্য যে বলটা, যে কার্যটা আমাদের করতে হচ্ছে, যে কার্যটা ব্যাটারি করছে, তাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। আর ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করলে কীভাবে বলা যায়, অ্যাকচুয়ালি তো ধনাত্মক চার্জের কোনো ফ্লো হয় না, কিন্তু আমরা ধনাত্মক চার্জ দিয়ে ফ্লোটা দেখাই, অ্যাকচুয়ালি ফ্লো হয় ইলেকট্রন ফ্লোটা কীরকমভাবে হয়, ইলেকট্রন ফ্লোটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় ইলেকট্রন ব্যাটারির ভিতরে, আর ব্যাটারির বাইরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এই ব্যাটারির ভিতরে ওই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আসার সময় যে কার্যটা করতে হয় সেটা ব্যাটারি করে, সেটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। এবং এই বারবার ফ্লো করানো হলে তাকেই বলা হয় কি, যে মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর আমরা হচ্ছে ইলেকট্রন প্রবাহে অলওয়েজ বিপরীত অভিমুখে, মানে একক ধনাত্মক চার্জের দিকে আমরা তড়িতের অভিমুখ বলে ধরে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি একক ধনাত্মক চার্জের কোনো ফ্লো হয় না ধাতব তারে। তারপর আমরা এটা শিখেছিলাম, আর আরেকটা তড়িৎচালক বলে আর কীভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল, কোনো একটা ব্যাটারি যখন কোনো তড়িৎ বর্তনী যোগ করা নেই, তখন যে পরিমাণ বিভব পার্থক্যটা মেনটেন হয়ে রয়েছে এর মধ্যে, তাকেই বলা হচ্ছিল তড়িৎচালক বল। আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কী বোঝানো হচ্ছিল, কোনো একটা তড়িৎ বর্তনীর কোনো একটা তড়িৎ বর্তনীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো একটা সময়, কোনো একটা একক সময়, মানে 1 সেকেন্ডে যতটা পরিমাণ চার্জ প্রবাহিত হয়, একক ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, একক ধনাত্মক চার্জ দিয়ে বললে একক ধনাত্মক চার্জ দিয়ে বলতে হবে, নইলে ইলেকট্রন দিয়ে বললে ইলেকট্রন দিয়ে বলতে হবে, যে পরিমাণ একক ধনাত্মক চার্জ প্রবাহিত হয় 1 সেকেন্ডে, তাকেই বলা হচ্ছিল তড়িৎ প্রবাহ মাত্রা। আর কোন তড়িৎ বর্তনীতে বাধা যে দেয় তাকেই বলা হচ্ছিল রোধ, আর রোধেই হচ্ছে এনার্জি খরচ হচ্ছিল। রোধটা হচ্ছে আভ্যন্তরীণ রোধও হতে পারে, মানে ব্যাটারির ভিতরে রোধও হতে পারে, আর বাইরে রোধও হতে পারে। ব্যাটারির ভিতরে রোধটা কখন কার্যকরী হবে, যখন বর্তনী যোগ করা হবে, তার আগে কার্যকরী হবে না। এটা আমাদের সেকেন্ড পার্টে পড়ানো হয়েছিল। আর হচ্ছে রোধের সঙ্গে বর্তনীর আমরা দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের একটা সম্পর্ক দেখেছিলাম, কী ছিল, রোধ সমান আর সমান রো ইন্টু এল বাই এ। রো মানে কি, রোধাঙ্ক মানে কি, যে পদার্থটাকে দিয়ে এই পরিবাহীটা তৈরি, সেটাই হচ্ছে, তার উপরই ডিপেন্ড করে রো। আর এল মানে কি, পরিবাহীর দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। রোধাঙ্কটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছিল রোধাঙ্ক, আর এটাকে বলা হচ্ছে রোধ। আর 1/r-কে কী বলা হয়, 1/r-কেই বলা হয় পরিবাহিতা, আর 1/ρ-কে কী বলা হয়, 1/ρ-কে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোকে বলা হয় রোধাঙ্ক, আর-কে বলা হয় রোধ, আর 1/r-কে বলা হয় পরিবাহিতা, আর 1/ρ-কে বলা হয় পরিবাহিতাঙ্ক।
তারপর হচ্ছে কয়েকটা একটুখানি অঙ্ক দেখা যাক। কীরকম অঙ্ক? যে এখন যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই একটা অঙ্ক। ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এপাশ থেকে এপাশে আই প্রবাহ মাত্রা হচ্ছে, এই রোধটা হচ্ছে আর, ঠিক আছে। এর তড়িৎচালক, এখানে ব্যাটারিটার তড়িৎচালক বল হচ্ছে ই। এটা হচ্ছে এখানে বিভব হচ্ছে ভিএ, আর এখানে বিভব হচ্ছে ভিবি। আমাদের দিয়েছে এইগুলোর মধ্যে সম্পর্ক লিখতে, ভিএ এবং ভিবির মধ্যে সম্পর্ক লিখতে এইগুলোকে দিয়ে, আই আর ই এই টার্মগুলোকে দিয়ে। কীভাবে সম্পর্ক লেখা হবে ভিডিওটাকে পজ করে তোমরা নিজে ভাবতে পারো, তারপরে সলিউশন দেখতে পারো। কীরকমভাবে ভাবা যাবে? ভিএ এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে তড়িৎটা এই পাশে প্রবাহিত হচ্ছে, মানে কোন দিকে হচ্ছে বিভবটা বেশি? এই দিকে নিশ্চয়ই বিভবটা বেশি, মানে এখানেই এনার্জিটা বেশি। ভিবি এখানে হচ্ছে এনার্জি রয়েছে ভিবি, বি পয়েন্টে এনার্জি রয়েছে ভিবি। তারপর আর দিয়ে আশপাশ সময় আই প্রবাহমাত্রা রয়েছে, মানে বিভবের সূত্র অনুযায়ী এখানে আই আর পরিমাণ এনার্জি লুজ করতে হবে, মানে কি ভিবি মাইনাস আই আর। এখানে এনার্জি লুজ হয়ে গেল আই আর, ঠিক আছে। আমরা এই বরাবর আসছি, ঠিক আছে, কারণ তড়িৎ প্রবাহমাত্রা তো এই দিকে, আমরা এই বরাবর তাই নিয়ে যাচ্ছি। এখানে এনার্জি ছিল ভিবি, এখানে হচ্ছে এনার্জি লুজ করে ফেললো আই আর, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে দেখো এইরকমভাবে রয়েছে ব্যাটারির নিম্ন বিভবটা এইদিকে, উচ্চ বিভবটা এইদিকে, মানে কি এই পাশ থেকে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, মানে কি একক ধনাত্মক চার্জ এইদিকে হচ্ছে, একক ধনাত্মক চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে। যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তখনই হচ্ছে, যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ধনাত্মক চার্জ যায় তখনই তো এনার্জি দেয় ব্যাটারি ওকে, তাই না? তড়িৎচালক বল মানে সংজ্ঞা তো ওটাই ছিল, যখন হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে তখন পজিটিভ চার্জ এনার্জি দেবে, যা তাকেই বলা ছিল তড়িৎচালক বল। পজিটিভ চার্জকে ব্যাটারি যে এনার্জি দেবে তাকেই বলা ছিল তড়িৎচালক বল। এখানে কি দেখা যাচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে ব্যাটারির ভিতরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে একক ধনাত্মক চার্জ, মানে কি এখানে এনার্জি পাবে ই, তড়িৎচালক বল ই, মানে এখানে এনার্জি দেবে হচ্ছে ব্যাটারি কত এনার্জি দেবে? ই এনার্জি দেবে, মানে কি এখানে এনার্জি পেলো ই, সেটা মানেই হচ্ছে ভিএ, মানে এটা মানেই হচ্ছে ভিএ। মানে ভিবি পরিমাণ এনার্জি ছিল, প্রথমে ভিবি পরিমাণ এনার্জি ছিল, আর রোধে হচ্ছে আই আর পরিমাণ এনার্জি লুজ করে ফেললো। তারপরে তড়িৎচালক বলের জায়গায় ব্যাটারির ভিতর দিয়ে যাওয়ার সময় যেহেতু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে এসছে একক ধনাত্মক চার্জ, তাহলে কী হবে? এনার্জি হচ্ছে পাবে এখানে, সেটা সমান হচ্ছে ভিএ। এটাই হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে। মানে বোঝা গেল? মানে জিনিসটা হলো এরকম ছিল। এখানে ছিল ব্যাটারি, এখানে হচ্ছে এ পয়েন্ট, এখানে হচ্ছে বি পয়েন্ট, এখানে এনার্জি ছিল ভিবি, এপাশ থেকে এপাশে তড়িৎ প্রবাহ মাত্রা আই প্রবাহিত হচ্ছিল, এখানে রোধ ছিল আর, এখানে ব্যাটারি হচ্ছে তড়িৎচালক বল ছিল ই, ভিএ। এখানে ধরলাম বিভব হচ্ছে ভিএ, আমাদের লিখতে দিয়েছে ভিএ এবং ভিবির মধ্যে সম্পর্ক, মানে কি এখানে এনার্জি হচ্ছে ভিএ, এখানে এনার্জি ভিবি, এখানে এনার্জি হচ্ছে ভিবি এ পয়েন্টে। তার মানে কি আমরা কি লিখতে পারি? ভিবি, তারপরে এখানে এনার্জি লুজ করে ফেলেছে আইআর, এখানে লুজ করলো আইআর। তবে ই দিয়ে যাওয়ার সময় ব্যাপারটা লক্ষ্য করতে হবে কি তড়িৎ প্রবাহমাত্রার দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহমাত্রার দিকে রয়েছে নেগেটিভ সাইড ব্যাটারির। আর আমরা কি জানি তড়িৎ প্রবাহমাত্রার অভিমুখ মানে ধনাত্মক চার্জের অভিমুখ। আর আমরা তড়িৎচালক বলের সংজ্ঞায় আমরা কি রেখেছিলাম যে যখন হচ্ছে একক ধনাত্মক চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যখন যায় তখনই হচ্ছে ব্যাটারি ওকে এনার্জি দেয়। কী পরিমাণ এনার্জি দেয়? তড়িৎচালক বলের সমান এনার্জি দেয়। তার মানে কি এখানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যখন যাচ্ছে, এখান দিয়ে যখন যাবে একক ধনাত্মক, তখন এখানে এনার্জি পাবে। কত পরিমাণ এনার্জি পাবে? তড়িৎচালক বলের পরিমাণ এনার্জি পাবে। তাহলে এখানে প্লাসই হলো, সেটা সমানই কি এখানে যে এনার্জিটা হয়ে বসে আছে সেটা সমান হচ্ছে ভিএ, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে। আর শর্টকাটে কীভাবে মনে রাখতে পারি যে এখানে ইটা প্লাস হচ্ছে না, হচ্ছে এখানে ইটা প্লাস হচ্ছে না, মাইনাস হবে, সেটা দেখবার জন্য আমরা কীভাবে ধরি, আমাদের অঙ্কটা এরকম দিয়েছে, আমাদের ধরলাম এরকম দিয়েছে, এখানে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে এইরকম রয়েছে, তো এখানে আর রয়েছে, এখানে R1 রোধ রয়েছে, এখানে R2 রোধ রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এখানে বিভব হচ্ছে ভিবি, এখানে বিভব হচ্ছে ভিএ, এখানে তড়িৎচালক বল এই ব্যাটারি হচ্ছে ই। তার মানে কী হবে? আর এখানে দেখা যাচ্ছে এক পাশ থেকে আই প্রবাহিত হচ্ছে, যে পাশ থেকে আই প্রবাহিত হচ্ছে সে পাশ থেকে শুরু করতে হবে, মানে কি এখানে হচ্ছে এনার্জিটা বেশি রয়েছে, এখানে এনার্জিটা কম রয়েছে। তেমনভাবে নাও বলা যেতে পারে, কিন্তু যেহেতু তড়িৎ প্রবাহমাত্রাটা এই পাশে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এই পাশ থেকেই শুরু করব, ঠিক আছে। তার মানে কী লেখা যাবে? ভিবি প্রথমে এনার্জি ছিল,
তারপরে এখানে IR1 পরিমাণ এনার্জি লুজ করেছে, এখানে R1 রোধ, এখানে R2 রোধ, ঠিক আছে। এখানে IR1 পরিমাণ রোধ মানে কি IR1 পরিমাণ আমাদের লুজ করে ফেলেছে এনার্জি। তারপরে দেখো এখানে যখন আসছে তখন কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, পজিটিভ চার্জকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে হচ্ছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাওয়া মানে এনার্জি লুজ করা, মানে কি এখানে এনার্জি কেড়ে নিচ্ছে ব্যাটারিকে। আমাদের এনার্জি কখন দেয় পজিটিভ চার্জকে? যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে যায়। কিন্তু এখানে কি দেখাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তার মানে কি এখানে এনার্জি কমে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি এখানে আবার আসবার সময় কি হবে, এখানে আবার -R2 হয়ে যাবে, এখানে আই প্রবাহ মাত্রা তো প্রবাহিত হচ্ছে, মানে কি এখানে IR2 পরিমাণ তড়িৎ লস হয়ে যাবে, সেটা সমানই হচ্ছে VA, এরকমভাবে লেখা যাবে। শর্টকাটে আমরা এইভাবে করে মনে রাখতে পারি, যখন এরকমভাবে থাকে পথে যাওয়ার সময়, তড়িৎ প্রবাহ মাত্রার দিকে পথে যখন যাওয়ার সময় এরকমভাবে যদি থাকে ব্যাটারি, এই পাশ থেকে এই পাশে দেখো এরকমভাবে রয়েছে মানে কি ঢালু পথ মানে এরকমভাবে যাওয়ার সময় মনে রাখবে যে এনার্জি লুজ হবে। ধরলাম এখান থেকে ধরলাম আই পরিমাণ তড়িৎ আসছে, আই প্রবাহ মাত্রা তড়িৎ আসছে, এখানে যা আছে ঢালু পথ পাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে ভাবতে পারো, এটা যে ঢালু পথ, এটা উঁচু এটা নিচু, মানে কি ঢালু পথ। এখানে এরকম হলে এখান থেকে শুরু করার সময় মানে এখানে ভিবি, এখানে হচ্ছে আই মানে আর পরিমাণ রোধ, মানে কি হবে ভিবি -IR -E, ঠিক আছে। ঢালু পথে যাওয়ার সময় এনার্জি লুজ করবে, সেটা সমানই হচ্ছে এখানে হচ্ছে ভিএ, সেটা সমানই হচ্ছে এখানে ভিএ, ঠিক আছে। এবার একটা অঙ্ক দেখা যাক, এরকম একটা ধরো রয়েছে, এটা একটা ব্যাটারি, এখানে আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আভ্যন্তরীণ রোধ হচ্ছে মান দিয়ে দেওয়া আছে, দেখো 1 ওহম দিয়ে দেওয়া আছে, আর হচ্ছে তড়িৎচালক বল ধরে নিলাম 5 ভোল্ট, 5 ভোল্ট ছিল, এখানে তড়িৎচালক বলটা হচ্ছে 5 ভোল্ট, এর তড়িৎচালক বল হচ্ছে 5 ভোল্ট। তবে যে এখানে এ পয়েন্ট ভিএ, এখানে এই পয়েন্টে বিভব হচ্ছে ভিএ, তারপরে এখানে রোধ হচ্ছে আর এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে বি পয়েন্ট, এখানে বি পয়েন্টে বিভব হচ্ছে 10 ভোল্ট। এপাশ থেকে এপাশে আই প্রবাহ মাত্রা হচ্ছে, আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। আমাদের জিজ্ঞাসা করছে ভি এর মান কত হবে। এখানে রোধ ছিল হচ্ছে 1 ভোল্ট, এখানে রোধ ছিল হচ্ছে 1 ওহম, তড়িৎচালক বল হচ্ছে 5 ভোল্ট, এখানে রোধের মান হচ্ছে 2, এখানে বিভব হচ্ছে 10, ঠিক আছে। মানে এরকম জিনিসটা এরকম হয়ে রয়েছে। ভিভি সমান আছে 10, আর এর মান হচ্ছে 2, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 2, তারপর হচ্ছে এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ হচ্ছে এখানে 1 ওহম রোধ, আর এখানে 5 ভোল্ট হচ্ছে তড়িৎচালক বল। আমাদের জিজ্ঞাসা করছে এই পয়েন্টে বিভব কত হবে, এই যে এই পয়েন্টে বিভব কত হবে। আমরা ইকুয়েশন লিখব, এখানে 10 ভোল্ট এনার্জি ছিল, তড়িৎ প্রবাহ মাত্রা এই পাশ থেকে আসছিল, মানে কি 10 মাইনাস 2 হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, মানে এখান দিয়ে যাওয়ার সময় 2 × 2 পরিমাণ এনার্জি খরচ হবে, তাই তো। এখান দিয়ে আসবার সময় 2 × 2 পরিমাণ মানে IR, মানে 2 × 2, এখানে আই এর মানও 2, আর এর মানও 2, 2 × 2 পরিমাণ এনার্জি খরচ হলো। তবে এখান দিয়ে যাওয়ার সময় এখানে তড়িৎ প্রবাহ মাত্রা 2 এবং রোধ হচ্ছে 1, মানে কি 2 × 1 পরিমাণ এনার্জি খরচ হলো। তবে এখান দিয়ে যাওয়ার সময় কি উপরে উঠছে, মানে কি এটা নিচু এটা উঁচু, এপাশ থেকে এপাশে উপরে উঠছে, তড়িৎটা উপরে উঠছে, তার মানে কি এখানে এনার্জি পাচ্ছে, তার মানে কি হবে প্লাস হবে না মাইনাস হবে, নিশ্চয়ই প্লাস হবে, +5, ঠিক আছে। সেটা সমানই হচ্ছে ভিএ। এবার এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে ভি এর মান। তো আমরা আগের পার্টেই শিখেছিলাম যে রোধের সঙ্গে পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সম্পর্ক। রোধের সঙ্গে সম্পর্ক কি হয়, আর সমান রো ইন্টু L/A হয়, রো মানে যেখানে রোধাঙ্ক। এবার এই রোধাঙ্কের একক কী বেরিয়েছিল, ওহম মিটার, এসআই এককে, আর সিজিএসে কি বেরিয়েছিল, ওহম সেমি। আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক বলা হয় 1/ρ-কে, এটাকে এরকমভাবে লেখা হয়, এইরকমভাবে লেখা হয়, পরিবাহিতাঙ্ককে এইরকমভাবে লেখা হয় 1/ρ, ঠিক আছে। এটা সিগমা। এখানে পরিবাহিতাঙ্কের একক তাহলে কী হবে,
এটার একক হচ্ছে ওহম মিটার, মানে 1/ওহম মিটার। 1/ওহমকে কি বলা হয়? মো। 1/R মানে তো পরিবাহিতা, মো ইন্টু মিটার ইনভার্স, তাই তো? ওহম ইন্টু মিটার, ওহমটা 1/ওহম মানে মো, 1/মিটার মানে মিটার টু দি পাওয়ার -1, সেটাই হবে এর একক, মানে সিগমার একক। সিগমা মানে পরিবাহিতাঙ্কের একক। আর সিজিএস একক কী হবে? মো আর সেন্টিমিটার ইনভার্স। ব্যাস, এটুকুই বলা বাকি ছিল পরিবাহিতাঙ্কের সঙ্গে একটা সম্পর্ক। এরপর হচ্ছে আমাদের 3 ধরনের পদার্থ হয়: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহী। পরিবাহী মানে কি? যাদের সাধারণ উষ্ণতায় মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে কি? একটা পরমাণুতে নিউক্লিয়াস, চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা সাধারণ তাপমাত্রাতেই কিছু কিছু ইলেকট্রন বেরিয়ে থাকে, কিছু কিছু ইলেকট্রন পরমাণু থেকে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? দিয়ে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে থাকে, আর এটা পজিটিভ চার্জ হয়ে গেল আর ইলেকট্রনগুলো মুক্ত হয়ে রইল। এরকমভাবে বেশিরভাগ কিছু কিছু পরমাণু থাকে যেসব পদার্থে, তাদেরকে বলা হয় পরিবাহী। এবারে এই মুক্ত ইলেকট্রনগুলোই অ্যাকচুয়ালি পরিবহন করতে সাহায্য করে, তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনে যে ইলেকট্রন যে ফ্লো হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রনগুলো। মুক্ত ইলেকট্রন যদি না থাকে তাহলে তড়িৎ পরিবহন হওয়া সম্ভব নয়। এখন পরিবাহীতে সাধারণ উষ্ণতাতেই এই মুক্ত ইলেকট্রনগুলো থাকে, তাই জন্য পরিবাহী আমরা ইউজ করি তার বানানোর জন্য। আর আমরা যারা পরিবাহী যারা করবে না, যারা মুক্ত ইলেকট্রন যারা অনেক উষ্ণতাতে যারা বার করতে যারা পারবে না, তাদেরকে বলা হবে কি? অপরিবাহী বা অন্তরক। তারা হচ্ছে তাপ এবং তড়িতের কুপরিবাহী হবে। আর পরিবাহী মানে কি হবে? তাপ এবং তড়িতের সুপরিবাহী হবে। এবারে অন্তরক জিনিসগুলো কোথায় ব্যবহার করা হবে? যেগুলোতে যেমন কারেন্টের শক যাতে না লাগে, তাই জন্য আমরা অন্তরক ব্যবহার করব। কারেন্টের কোনো জিনিসপত্র যাতে শক যাতে না লাগে, তাই জন্য আমরা অন্তরক ব্যবহার করতে পারি, অন্তরক ব্যবহার করি। আর পরিবাহীর কাজ কি হলো? যেমন তারের মধ্যে দিয়েই তড়িৎটা যাবে, তার বাইরে আসবে না। তেমন তো পরিবাহীর কাজ হলো তাপ এবং তড়িৎকে একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখা। তারের নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলো, তাই এটা বলা হচ্ছে নিজের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখা। তাপ এবং তড়িৎকে সীমাবদ্ধ রাখাই হচ্ছে পরিবাহীর কাজ। আর অন্তরকের কাজ কি হবে? অন্তরক আমরা কোথায় কোথায় ব্যবহার করব? যেমন ইলেকট্রিক তারের একটা ইলেকট্রিক তার ভিতরে সব ইলেকট্রিক তারগুলো পরিবাহী পদার্থগুলোকে দিয়ে তৈরি করা হয়েছে ইলেকট্রিক তারটা। তার বাইরে যে আস্তরণটা দেওয়া হয়েছে সেটা প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে, যাতে তারটা যাতে কারেন্ট যখন ফ্লো হবে তখন বাইরে থেকে তারটা ধরলেও যাতে শক যাতে না লাগে, কারেন্ট যাতে না লাগে, ঠিক আছে? এগুলো হচ্ছে পরিবাহী দিয়ে, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ দিয়ে তৈরি হবে। এখন তারের ক্ষেত্রে কি অন্তরক পদার্থ দিয়ে তৈরি করা হয়? ধাতব তারের ক্ষেত্রে সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় অথবা ব্যাকেলাইট দিয়ে তৈরি করা হয়। কী কী দিয়ে তৈরি করা হয় সেগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? কিছু কিছু অন্তরক পদার্থ, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে যেগুলো বইয়ে যে উদাহরণগুলো লেখা থাকে সেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, সেইগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এই তারের ক্ষেত্রে কি ইউজ করা হয়? তারের ক্ষেত্রে অন্তরক পদার্থ ইউজ করা হয়, ব্যাকেলাইট ইউজ করা হয় অথবা প্লাস্টিক ইউজ করা হয়। হাঁড়ি কড়াইয়ের ক্ষেত্রে সাধারণভাবে কি ইউজ করা হয়? প্লাস্টিকের হাতল ইউজ করা হয়। বৈদ্যুতিক লাইনের খুঁটিতে সাধারণভাবে এই যে ইউজ করা হয় কি? সেরামিক ইউজ করা হয়। বৈদ্যুতিক লাইনের খুঁটিতে সেরামিক ইউজ করা হয় অথবা পোর্সেলিন ইউজ করা হয়। যেগুলো পোর্সেলিন অথবা সেরামিক দিয়ে ইউজ করা হয়। আবার রেলওয়েতে সাধারণত তারগুলো যে ইউজ করা হয় সেখানে আমরা সাধারণভাবে এই সেরামিক ইউজ করে থাকি। এইখানেও আমরা সেরামিক ইউজ করে থাকি। হিটারে আমরা সাধারণভাবে অন্তরক পদার্থ হিসেবে কি ইউজ করে থাকি? এই ফায়ার ক্লে ইউজ করে থাকি, ঠিক আছে? ফায়ার ক্লে ইউজ করে থাকি। আর হিটারে যে তারগুলো সেগুলো কী দিয়ে ইউজ করা হয়? নাইক্রোম তার দিয়ে ইউজ করা হয়। আর নাইক্রোম তার মানে কার সংকর ধাতু সেগুলো মনে রাখতে হবে। নাইক্রোম তার মানে সংকর ধাতু হচ্ছে Ni, Fe আর Cr, মানে Ni নিকেল, Fe মানে লোহা আর Cr মানে ক্রোমিয়াম। নাইক্রোম তারগুলো আমরা ইউজ করে থাকি। এই যে নাইক্রোম তারটা অ্যাকচুয়ালি সংকর ধাতু, নিকেল, লোহা আর ক্রোমিয়ামের, সেটাও মনে রাখতে হবে। তারপর ফিউজ যে ইউজ করে থাকি, ফিউজে আমরা অন্তরক পদার্থ হিসেবে কি ইউজ করে থাকি? চীনামাটির হোল্ডার ইউজ করে থাকি। সেটা চীনামাটির হোল্ডার হচ্ছে অন্তরক পদার্থ হিসেবে ইউজ করা হয়। এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো তো শর্ট কোশ্চেন হয়। আরও আমরা কি ইউজ করে থাকি? যেমন কাঁচ, রাবার, পিভিসি, এগুলো সব ইউজ করে থাকি অন্তরক পদার্থ হিসেবে।
আর একটা আমরা যে সূত্র লিখলাম, সূত্রে শিখেছিলাম আর সমান রো ইন্টু এল বাই এ, তাই তো। রোটা কি? রোধাঙ্ক। আর মানে রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদ। এখন এই যে রোধাঙ্কটা কার উপর ডিপেন্ড করে? যে পদার্থ দিয়ে তৈরি তার রোধাঙ্ক একটা নির্দিষ্ট হবে একটা নির্দিষ্ট উষ্ণতাতে, ঠিক আছে। তাই না? ওই যে সূত্রটি ইউজ করা হয় ওহমের সূত্রতে, আমরা বলেই থাকি যে নির্দিষ্ট উষ্ণতাতে রোধের সংজ্ঞা, তাই না? নির্দিষ্ট উষ্ণতায় কথাটা ইউজ করা হয়, তার কারণটা কি? উষ্ণতা চেঞ্জ হলে রোধাঙ্কের মান চেঞ্জ হয়। যে কোনো পদার্থের উষ্ণতা চেঞ্জ করলে রোধাঙ্কের মান চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কীরকমভাবে চেঞ্জ হয়? ধরে নিলাম কোনো একটা উষ্ণতা, ইনিশিয়াল যে উষ্ণতা, তখন মানে প্রাথমিক যে রোধাঙ্ক সেটা ধরে নিলাম রো জিরো। এখন টি উষ্ণতায় যখন বাড়ানো হবে, টি উষ্ণতায় ধরে নিলাম রোধাঙ্ক হবে রোটি, ঠিক আছে। এই যে রোটিটা ধরে নিলাম টি উষ্ণতা বাড়ানো হয়েছে, এখানে ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই রোধাঙ্কটা নেওয়া হয়েছে, আর টি উষ্ণতা বাড়ানোর পর মানে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে এই রোধাঙ্কটা হয়েছে। এটা দেখা যাবে বেড়ে গেছে, ঠিক আছে। বাড়বে অথবা কমবে সেটা ডিপেন্ড করবে পদার্থের উপরে। আমরা যে সাধারণভাবে যে পরিবাহীগুলো যে ব্যবহার করি তাতে সাধারণত রোধাঙ্ক বাড়ে, আর অর্ধ যে পরিবাহীগুলো হবে সেগুলোর ক্ষেত্রে রোধাঙ্ক কমবে, ঠিক আছে। আর আমরা যে সাধারণভাবে যে পরিবাহীগুলো ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে রোধাঙ্ক বাড়বে। এবার হচ্ছে জানতে হবে কীরকমভাবে বাড়বে, কতটা বাড়বে। একটা জিনিস ইউজ করা হয়, সেটাকে বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক, আলফা দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। ধরলাম আমরা উষ্ণতা বাড়ালাম, ধরে নিলাম উষ্ণতা হচ্ছে প্রথমে ছিল T1, পরে উষ্ণতা হলো T2, তাহলে উষ্ণতা কত বাড়ানো হলো? T2 মাইনাস T1 বাড়ানো হলো, ঠিক আছে। এই উষ্ণতা ধরে নিলাম রোধাঙ্ক ছিল রো T1, এই উষ্ণতা ধরে নিলাম রোধাঙ্ক হয়েছে রো T2, ঠিক আছে। আর উষ্ণতা কত বাড়ানো হয়েছে? রো T2 ইন্টু T1। প্রাথমিক রোধাঙ্ক ছিল রো T1, পরবর্তী রোধাঙ্ক হলো রো T2। দেখা যাবে যে যদি T2 যদি T1 এর থেকে যদি বড় হয়, তাহলে দেখা যাবে যে কিছুটা বেড়ে গেছে পরিবাহীর ক্ষেত্রে, মানে রোধাঙ্কটা কিছুটা বেড়ে গেছে, মানে রো T2 গ্রেটার দেন হবে রো T1। এবার কতটা বড় হবে? দেখা যাবে এতটা পরিমাণ বেড়েছে, আলফা ইন্টু প্রাথমিক যে রোধাঙ্ক রো T1 ইন্টু উষ্ণতার বৃদ্ধি T2 মাইনাস T1, ঠিক আছে। এতটা বাড়বে, মানে প্রাথমিক যে রোধাঙ্ক ছিল তত ইন্টু আলফাটাকেই বলা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক, মানে রোধাঙ্কের তাপমাত্রা গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে। এটাকেই আমরা উষ্ণতা বৃদ্ধিকে আমরা ডেল থিটা দ্বারা লিখে থাকি। এটাকে এইটা দ্বারা আমাদের চেঞ্জ বোঝানো হয়, ঠিক আছে। এইরকম ডেল চিহ্ন দেওয়া মানে চেঞ্জ বোঝানো হয়, যে এখানে বোঝানো হচ্ছে যে উষ্ণতা চেঞ্জ হয়েছে, এতটা পরিমাণ উষ্ণতা বাড়বে, এতটা পরিমাণ রোধাঙ্ক বাড়বে। মানে আগে রোধাঙ্ক ছিল রো T1, পরে এতটা বেড়ে গেছে, এইটা সমানই হবে রো T2, মানে রো T1 প্লাস রো T ইন্টু আলফা ইন্টু ডেল থিটা সমানই হবে রো T2। বোঝা গেছে? মানে কি হলো, আগে যদি রোধাঙ্ক ছিল রো T1, পরে হচ্ছে ডেল থিটা হচ্ছে আমরা উষ্ণতা বাড়িয়েছি, আলফা হচ্ছে ওই পদার্থের তাপমাত্রা গুণাঙ্ক রোধাঙ্কের ক্ষেত্রে। তাহলে উষ্ণতা আগে ছিল রো T1, তারপর বেড়ে গেছে কত? রো T1 ইন্টু আলফা ইন্টু ডেল থিটা, এতটা বেড়ে গেছে যখনই উষ্ণতা বাড়িয়ে দিয়েছি। এটারই মান হচ্ছে, এটাই সমানই হচ্ছে রো T2, ঠিক আছে। ব্যাস, এটা সমান তাহলে কী হবে? রো T1, এবার কমন নিয়ে নিলে এটা রো T1 প্লাস 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা, ঠিক আছে। এবারে দেখো রোধাঙ্ক তো বাড়লো এরকমভাবে, রোধাঙ্ক যদি বাড়ে তাহলে রোধও বাড়বে। কারণটা কি? রোধ মানে ছিল রো ইন্টু এল বাই এ, তার মানে কি সরল সম্পর্ক, তো আমরা এল আর এ বাড়াচ্ছি না, মানে এল আর এ কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। মানে রোধের সঙ্গে রো এর সম্পর্ক কি? সরল সম্পর্ক। রোধাঙ্ক যত বাড়বে রোধও তত বাড়বে। তার মানে কি রোধাঙ্ক যেহেতু বেড়ে যাচ্ছে তাপমাত্রা বাড়ানোর ফলে, তার ফলে রোধও বেড়ে যাবে, ঠিক আছে। বাড়বে কি বাড়বে না সেটা আলাদা কথা, মোটামুটি চেঞ্জ তো হবে নাকি। পরিবাহীর ক্ষেত্রে বাড়বে, যেসব আমরা সাধারণ যে পরিবাহীগুলো ইউজ করি তার ক্ষেত্রে রোধাঙ্ক মানে উষ্ণতা বাড়ানো হলে রোধাঙ্ক বাড়বে এবং উষ্ণতা কমানো হলে রোধাঙ্ক কমবে। যেরকম উদাহরণ দিয়ে একটা বোঝানো হোক, ঠিক আছে। ধরে নিলাম 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধাঙ্ক ছিল 5, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধাঙ্ক কত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে আমরা রো 1 নাম দিচ্ছি, রো 1, এটা কত হবে, ঠিক আছে।
আমাদের 50°C দেওয়া ছিল রো সমান 5, এখন জিজ্ঞাসা করছি যে রোধাঙ্ক কত হবে যখন 100°C হতো। আর দেখা যাচ্ছে আর দেওয়া আছে আলফা হচ্ছে ওই পদার্থটার ক্ষেত্রে যে পদার্থটা দিয়ে তারটা তৈরি করা হয়েছে সেই পদার্থটার রোধাঙ্ক, সেই পদার্থের আলফা হচ্ছে 10⁻⁵, ধরো এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই রো ওয়ানটা কী হবে, আমরা বলা হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, 50 থেকে 100 হয়েছে, মানে উষ্ণতা বৃদ্ধি কত, 100 - 50 মানে 50 বৃদ্ধি পেয়েছে, 50 বৃদ্ধি পেয়েছে মানে অ্যাকচুয়ালি কত বাড়বে, রো ইন্টু 50 ইন্টু আলফা, এই তো এইটা বাড়বে তো নাকি। তার মানে কি হবে, আগেকার রোধ ছিল 5, পরে কত হবে 5 প্লাস 5 ইন্টু আলফা ইন্টু ডেল থিটা মানে 50, মানে কি 5 প্লাস 5 ইন্টু আলফা সমান দেওয়া ছিল কত একটা 10⁻⁵ ইন্টু 50, এইটা হবে রো ওয়ান, এটা সমান হবে রো ওয়ান। ঠিক আছে, এবং এটা একবার পড়ে দেখবে, এটা খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, এবারে বুঝতে হবে যে আলফার একক কী হবে। আলফার একক হবে অ্যাকচুয়ালি সেমি°C ইনভার্স। কেন হবে এরকম, কারণ কি দেখো, আলফা মানে কি, আলফা মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, পরবর্তী রোধাঙ্ক মাইনাস পূর্ববর্তী রোধাঙ্ক বাই রোধাঙ্ক ইন্টু ডেল থিটা, এরকম জিনিস আসছে। কারণটা দেখো, আমাদের পূর্ববর্তী রোধাঙ্ক ছিল রো জিরো, পরবর্তী রোধাঙ্ক হয়েছে রোটি। এখন আমরা বলছি রো জিরোর থেকে রোটিটা কত বড়, রো জিরোর থেকে রোটিটা এত বড়, রো জিরো ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা এত বড়, তাই তো এটাই হচ্ছে রোধাঙ্কের তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, এখন রো জিরো প্লাস রো জিরো ইন্টু আলফা ইন্টু ডেল থিটা মানেই তো রোটি, তাই তো নাকি। আমরা তাহলে সেটাকে লিখতে পারি এরকমভাবে লিখতে পারি যে রোটি সমান রো জিরো প্লাস রো জিরো ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা। এখন রো জিরোটাকে এ পাশে নিয়ে যাচ্ছি, রোটি মাইনাস রো জিরো সমান রো জিরো ইন্টু আলফা ইন্টু ডেল থিটা, এরকম। এবারে আমাদের আলফাটাকে বার করতে হবে, মানে এই দুটোকে আমরা এপাশে নিয়ে আসছি, এই দুটোকে এপাশে নিয়ে গেলে কী হবে, রো জিরো এখানে চলে গেল, ডেল থিটা এপাশে চলে গেল। ঠিক আছে, এটা চলে গেল, মানে আলফা সমান কী লেখা যাচ্ছে, আলফা সমান কি হচ্ছে, রোটি মাইনাস রো জিরো বাই রো জিরো ইন্টু ডেল্টা থিটা, তাই তো। ডেল্টা থিটা মানে কি, উষ্ণতা পরিবর্তনের একক কী হবে, ডিগ্রি°C। আর রোটি মাইনাস রো জিরো মানে কি, রোধাঙ্কের পরিবর্তন মানে কি, রোধাঙ্কের পরিবর্তন মানে একক, মানে রোধাঙ্কের একক মানে কি ওহম ইন্টু মিটার, নিচেও কি হবে, নিচেও রয়েছে রোধাঙ্ক মানে ওহম মিটার ইন্টু কত হবে, ডিগ্রি°C। উষ্ণতার পরিবর্তন মানে ডিগ্রি°C, ওহম মিটার কেটে গেল, উপরে ওহম মিটার নিচে ওহম মিটার কেটে গেল, মানে কি 1/°C মানে কি ডিগ্রি°C ইনভার্স, তাই তো। এটাই হচ্ছে কি আলফার একক, বোঝা গেছে। মানে মোট কথা কি দাঁড়ালো, ইকুয়েশনটা আসবে এইরকম, আর সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, মানে পূর্ববর্তী রোধ যদি R0 হয় এবং পরের রোধ যদি R হয়, মানে ডেলটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করার পর রোধ যদি R হয়, এবং ওই পদার্থটার উষ্ণতা মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে এটাকে ইকুয়েশনটাকে একটুখানি ভেঙে লিখলে কীরকম দাঁড়াবে দেখো, এটাকে উষ্ণতাকে ভেঙে দিলে R0 প্লাস R0 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি এরকম দাঁড়ায়, মানে কি R0 ছিল পরবর্তী রোধ হচ্ছে এতটা বেড়ে গেছে, মানে পরবর্তী রোধ এতটা বেড়ে গিয়ে টোটাল রোধ হয়েছে এটাই হচ্ছে আর, মানে বেড়েছে এইটা। আমাদের আগের যে ক্লাস ছিল ক্লাস 9 ক্লাস 8এও মোটামুটি এরকম ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক এরকমভাবেই ছিল, তাই না। এখন আমরা এখানে দেখানো হয়েছে রোধ হিসেবে, আমরা কি বলছিলাম রোধাঙ্ক হিসেবে একই রকম হবে, পরবর্তী রোধাঙ্ক সমান রো জিরো ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, এরকমই হবে। এখন দুপাশে L/A গুণ করে দিলে সেটাই তো রোধ হয়ে যায়, দুপাশে L/A গুণ করে দিয়েছে সেটাই রোধ। ঠিক আছে, একই ব্যাপার, মানে রোধের ক্ষেত্রেও ইকুয়েশন লেখা যায় আর রোধাঙ্কের ক্ষেত্রেও একই ইকুয়েশন লেখা যায়, এবং
দুটোর ক্ষেত্রে আলফা হবে, আলফার ভ্যালু একই হবে, এবং আলফার ভ্যালু হচ্ছে যে কোনো পদার্থের ক্ষেত্রে সেম হয়, আলফার ভ্যালু যে কোনো পদার্থের ক্ষেত্রে সেম হয়, এবং আলফার একক কী হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এরপরে আরও কয়েকটা জিনিস বুঝতে হবে, যে পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের চেঞ্জ কীরকম হয় তাপমাত্রা অনুযায়ী, এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে কীরকম তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা পরিবর্তন কীরকম রোধাঙ্কের চেঞ্জ হয়, আর অতি পরিবাহীর ক্ষেত্রে কীরকমভাবে তাপমাত্রা চেঞ্জ করলে রোধাঙ্কের চেঞ্জ হয়। এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে পরিবাহীর গ্রাফ, এই গ্রাফগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পরিবাহীর গ্রাফ, এটা হচ্ছে পরিবাহী। পরিবাহী মানে কি, যেটা হচ্ছে সাধারণ উষ্ণতায় মুক্ত ইলেকট্রন থাকে, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো হলে এই পাশে টেম্পারেচার দেখানো হয়েছে, এই পাশে রোধাঙ্ক দেখানো হয়েছে। এখানে টেম্পারেচার বাড়ানো হলে রোধাঙ্ক বাড়বে। ঠিক আছে, টেম্পারেচার যতই বাড়ানো হবে রোধাঙ্ক তত বাড়তে থাকবে। এটাই হচ্ছে পরিবাহী, পরিবাহীর গ্রাফ হচ্ছে এইটা হয়। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক ক্রমশ হ্রাস পায়। এখানে উষ্ণতা বাড়ানো হচ্ছে, দেখা যাচ্ছে রোধাঙ্ক হ্রাস পাচ্ছে ধীরে ধীরে, এপাশে রোধাঙ্ক রয়েছে, রোধাঙ্ক দেখা যাচ্ছে এপাশে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। রোধাঙ্ক এখানে বেশি ছিল, এখানে ধরলাম এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে এতটা রোধাঙ্ক, এখানে দেখা যাচ্ছে এটা ধরলাম 5, তারপরে যখন আরেকটু যখন বাড়ানো এখন হলো তখন দেখলো আরও কম, আরও যখন বাড়ানো হবে আরও কমে যাবে, মানে গ্রাফটা হবে এইরকম। ঠিক আছে, গ্রাফটা মনে রাখতে হবে, গ্রাফটা হবে এইরকম। আরেকটা জিনিস রয়েছে যাদেরকে বলে অতি পরিবাহী, তাদের একটা উষ্ণতা পাওয়া যায়, যে উষ্ণতার পর দেখা যায় তাদের রোধাঙ্ক, মানে যেই উষ্ণতার থেকে আরও কমানো হলে দেখা যায় যে তাদের রোধাঙ্ক একেবারে শূন্য হয়ে গেছে, মানে রোধও তাদের একেবারে শূন্য হয়ে যাবে। তখন তাতে কোনো লস হবে না। কী বলা হয়েছে, রোধ যত থাকবে তত হচ্ছে তাতে এনার্জির লস হয়, রোধ যদি থাকে তাতে এনার্জির লস হবে না। এমন কিছু কিছু পদার্থ পাওয়া যায় যাদের একটা নির্দিষ্ট উষ্ণতার পর নামানো হলে, উষ্ণতা আরও নামানো হলে রোধ এতই কমে যায় যে একবার রোধাঙ্ক একদম জিরো হয়ে যায়, রোধাঙ্ক একেবারে জিরো হয়ে যায়, তাদেরকে বলে অতি পরিবাহী। এখানে কি দেখানো হয়েছে, এখানে টেম্পারেচার দেখানো হয়েছে, এবার রোধাঙ্ক দেখানো হয়েছে, এই যে টেম্পারেচার পর এই যে এটাকেই বলা হয় সংকট তাপমাত্রা বা টিসি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, এই টিসির থেকে আরও যখন কম, এখানে দেখো এই যে কম যে উষ্ণতা, টিসির থেকে আরও যে কম যে উষ্ণতা, এই যে এই পার্টটা, টিসির থেকে আরও যে কম উষ্ণতার পার্টটা, টিসির থেকে আরও যে কম উষ্ণতা, এখানে দেখো রোধাঙ্ক কোনো গ্রাফই নেই, মানে এখানে রোধাঙ্ক জিরো মানে এখানে রোধাঙ্ক একদম এর সাথে মিশে গেছে, একদম নিচের সাথে মিশে গেছে, এখানে মিশে গেছে রোধাঙ্ক, একদম জিরো হয়ে গেছে রোধাঙ্ক। বোঝা গেছে, সংকট তাপমাত্রা নিচের তাপমাত্রা কমালেই এদের ক্ষেত্রে রোধাঙ্ক একেবারে জিরো হয়ে যাবে। যাদের ক্ষেত্রে এরকম রোধাঙ্ক জিরো হয়ে যাবে তাদেরকে বলা হবে অতি পরিবাহী। এবারে কয়েকটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে, আমাদের উদাহরণ দিয়ে কীরকমভাবে কোশ্চেন দিতে পারে। এই একটা পদার্থ, সেই পদার্থটার ক্ষেত্রে গ্রাফ কীরকম হবে, এরকম কোশ্চেন দিতে পারে। যেরকম অর্ধপরিবাহীর উদাহরণ কী কী হবে, অর্ধপরিবাহীর উদাহরণ কী কী হয়, যেরকম সিলিকন, জার্মেনিয়াম। উদাহরণ দিয়ে দিলে হয়তো সিলিকনের রোধাঙ্কের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন কীরকমভাবে হয় তার গ্রাফটা দেখাও, সেরকম আঁকতে হতে পারে। এইরকম গ্রাফ হবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এরকম গ্রাফ হয়, কমে যায়, তাই তো। এবার অতি পরিবাহীরও কিছু গ্রাফ রয়েছে, অতি পরিবাহীর কিছু উদাহরণ রয়েছে, অতি পরিবাহীর উদাহরণগুলো মনে রেখে দেবে, বইতে নিশ্চয়ই লেখা রয়েছে। যেমন অতি পরিবাহীর উদাহরণ কী হয়, যেমন পারদ হয়, যদি বলে যে পারদের গ্রাফটা আঁকো, তাহলে এই গ্রাফটা আঁকতে হবে, পারদের অতি পরিবাহীর গ্রাফ আঁকতে হবে। একটা নির্দিষ্ট উষ্ণতার পর নির্দিষ্ট উষ্ণতার নিচে দেখা যায় তার রোধাঙ্ক একেবারে জিরো, রোধাঙ্ক জিরো মানে তার রোধও জিরো। ঠিক আছে, এরপর আমাদের আরও কিছু কিছু কথা মনে রাখতে হবে, যেমন বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে চাপ যত বাড়ানো হয়, মানে প্রেসার যত বাড়ানো হয়, ততই দেখা যায় যে রোধ কমে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে, চাপ বাড়ানো হলে রোধ কমে, যে কোনো ধাতুর ক্ষেত্রে, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে। তারপর হচ্ছে বিসমাথের ক্ষেত্রে কি হয়, বিসমাথ ধাতুর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র যত বাড়ানো হয়, চুম্বক ক্ষেত্র জিনিসটা সেটা পরে বোঝানো হবে, যে এর পরে চ্যাপ্টারের একটুখানি পরে রয়েছে। চুম্বক ক্ষেত্র যত বাড়ানো হবে তত দেখা যায় তার রোধ তত বেড়ে যায়, চুম্বক ক্ষেত্র বাড়ানো হলে রোধ বাড়ে। তারপর সেলিনিয়াম ধাতুর ক্ষেত্রে কি হয়, আলো পড়লে আলোর তীব্রতা যত বাড়ানো হয়, ওই ধাতুটার উপর আলোর তীব্রতা যত বাড়ানো হয় তত দেখা যায় তার রোধ তত কমে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো ম্যাঙ্গানান, কনস্ট্যান্টাইন, এগুলো যে ধাতুগুলো, তার ক্ষেত্রে কি দেখা যায় যে টেম্পারেচার বাড়ানো হলেও তাদের রোধের চেঞ্জ খুব কম হচ্ছে, তাই রোধের খুব কম বৃদ্ধি হচ্ছে। তাই এগুলোকে কী হিসেবে ব্যবহার করি, এগুলোকেই সাধারণত আমরা রোধ হিসেবে ব্যবহার করি। কারণটা কি, যে কোনো টেম্পারেচারে, মানে রোধ প্রায় এদের ক্ষেত্রে কনস্ট্যান্ট, ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টাইন এগুলোর ক্ষেত্রে রোধ প্রায় কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার চেঞ্জে এদের
রোধাঙ্কের রোধাঙ্কের বিশেষ কোনো পরিবর্তন হয় না। কারণ এগুলোকে আমরা সাধারণভাবে রোধ হিসেবে ব্যবহার করি পরীক্ষার ক্ষেত্রে, কারণ এগুলো যে কোনো টেম্পারেচারে থাকলেই এদের রোধ সেম থাকবে বলেই ধরে নেওয়া হয়। কারণ এগুলোকে রোধ হিসেবে ব্যবহার করা হয়। এই উদাহরণগুলো মনে রাখতে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। সে দুটো জিনিসটা কি? আমরা যে উদাহরণটা বুঝেছিলাম, একটা ফলের দোকান ছিল, মানুষজন এখানে দাঁড়িয়ে ছিল, ফল বোঝাই লরি এখানে আসতো এবং খালি লরি এখানে ফেরত চলে যেত। ঠিক আছে, এবারে সেই একই রকম জিনিস, এখানে মানুষজন আমি কি বলেছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেরকমভাবে তো নাও তো দাঁড়াতে পারে, আলাদা আলাদাভাবে তো দাঁড়াতে পারে। বললাম এখানে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, এরকমভাবে দাঁড়িয়েছে। অথবা আরেকটাভাবে দাঁড়াতে পারে, ধরে নিলাম একটা ফলের দোকান, এবারে পথটা এসছে, পথটা 3 ভাগে ভাগ হয়ে গেছে, আরও 4 ভাগে 5 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখানে 2জন মানুষ, এখানে 4জন মানুষ, এখানে 6জন মানুষ, এখানে 7জন মানুষ, এভাবে করে দাঁড়িয়েছে, দিয়ে আবার পথটা আবার সই হয়ে আবার এখানে ফেরত চলে গেছে, সেরকমভাবে দাঁড়াতে পারে। এখন এইরকমভাবে থাকলে কারেন্ট প্রবাহ কীরকমভাবে হবে, ফল কীভাবে দেবে, ঠিক আছে, সেটা আমাদের এখন বুঝতে হবে। এবারে দেখো একটা কথা অলওয়েজ মনে রাখবে, ধরলাম এটা একটা সেল, এটা একটা বর্তনী যোগ করে রাখা আছে, ধরলাম এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এর নাম দিয়ে হচ্ছে ভিএ, এখানে বিভব হচ্ছে ভিএ, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে বিভব হচ্ছে ভিবি। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এই পাশে কারেন্ট আসে। অলওয়েজ মাথায় রাখবে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য থাকে, তো বর্তনীর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য থাকে। এখন তড়িৎ যখন যাবে এখানে ততটা পরিমাণে এনার্জি লস করবে, ঠিক আছে, মানে এই পথ থেকে এই পথে আসবার সময় এনার্জি লস হবে কত, এতটা, এই পার্ট থেকে এই পার্টে আসবার সময় এনার্জি লস হবে কত, এটা যে ভিএ হচ্ছে এখানে উচ্চ বিভবে রয়েছে, এখানে ভিবি এখানে হচ্ছে নিম্ন বিভবে রয়েছে, মানে এখান থেকে এখানে আসতে এনার্জি লস হয়ে যাবে ভিএ মাইনাস ভিবি, এখানে এনার্জি লস হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে পাশে আসতে। এখন একটা কথা অলওয়েজ মনে রাখবে, পথটা যে কোনো হতে পারে, ভিএ থেকে ভিবিতে এলে অলওয়েজ এই এনার্জি লস হয়, মানে পথটা যদি ঘুরে ঘুরে যদি এপাশে এখান দিয়েও যদি যায়, দুটো পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট নির্দিষ্ট রয়েছে, এনার্জি লস সেম হবে, ভিএ মাইনাস ভিবি হবে। যদি এপাশ থেকে ঘুরে 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 যায়, মানে জিনিসটা এরকম বলা হচ্ছে, একটা সেল, এটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এ থেকে বিতে যেতে, এ টানাটানি যেতে, একদম সরাসরি যেতে শক্তি খরচ হয়েছে ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, এটা এখানে বিভব ছিল ভিএ, এখানে বিভব ছিল ভিবি, এখানে শক্তি খরচ হয়েছে ভিএ মাইনাস ভিবি। এখন পথটা যদি এরকমভাবেও হয় যে পথটা যদি এরকমভাবে ঘুরে 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 আসছে, দিয়ে এখানে এটা হচ্ছে এ পয়েন্ট ছিল, এটা হচ্ছে বি পয়েন্ট ছিল, এখান থেকে এরকমভাবে ঘুরে 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 গেল, মানে বর্তনীটা একটুখানি বাড়িয়ে দেওয়া হলো, তাতেও দেখা যাবে যে শক্তি খরচ হয়েছে ভিএ মাইনাস ভিবি। আবার আলাদা কোনো পথে গেল, এরকম এই পথে গেল, তাতেও দেখা যাবে শক্তি খরচ হচ্ছে ভিএ মাইনাস ভিবি। সরাসরি গেল, তাতেও দেখা গেলো ভিএ মাইনাস ভিবি। এখান থেকে ঘুরে 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 এই পাশে আবার এখানে গেল, তাতেও দেখা যাবে ভিএ মাইনাস ভিবি খরচ হয়েছে। ডিপেন্ড করে হচ্ছে অলওয়েজ দুটো পয়েন্টের দূরত্বের উপর, দুটো পয়েন্টের উপরে। ঠিক আছে, দুটো পয়েন্ট এ আর বি, তাদের বিভব পার্থক্যের উপরে। বিভব পার্থক্য যত হবে ততটা পরিমাণ এনার্জি লস হবে, যে পথেই যাক না কেন। এটা হচ্ছে কারেন্টের নিয়ম, কারেন্টের তড়িৎ বর্তনী, এটাই হচ্ছে নিয়ম। বিভব পার্থক্যের উপরে ডিপেন্ড করে শক্তি কতটা খরচ হয়েছে, মানে দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য যা এপাশ থেকে এপাশে আসছে ততটা পরিমাণই শক্তি খরচ হয়েছে, এটাই বুঝতে হবে। ঠিক আছে, এখানে ধরলাম এ পয়েন্ট, এখানে ধরলাম সি পয়েন্ট, এ থেকে সি পয়েন্টে আসতে এখানে ধরলাম ভিএ বিভব ছিল, এখানে ধরলাম বিভব ছিল ভিসি, তাহলে ভি থেকে ভিসি এই পথে আসতে খরচ হয়েছে ভিএ মাইনাস ভিসি, আবার এই পথে আসতেও খরচ হবে ভিএ মাইনাস ভিসি, এই পথে আসতেও খরচ হবে ভিএ মাইনাস ভিসি, যে পাশ দিয়ে খুশি হোক খরচ হবে ভিএ মাইনাস ভিসি। শক্তি খরচটা ডিপেন্ড করবে শুধুমাত্র দুটো পয়েন্টের উপরে, দুটো পয়েন্টের বিভবের পার্থক্যের উপরে। ঠিক আছে, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে। এবারে কি শ্রেণী সমবায় কাকে বলে? শ্রেণী সমবায় মানে হচ্ছে দুটো রোধকে পরপর পরপর যুক্ত করে যাওয়া। তার মানে কি, এটা ধরো সেল, একটা রোধ যুক্ত করেছি, ধরো R1 নাম দিলাম প্রথম রোধকে, তারপরে আরেকটা রোধকে যুক্ত করেছি, R2 নাম দিয়ে দিলাম, তারপর আরেকটা রোধ যুক্ত করেছি, তাকে নাম দিয়ে দিলাম R3। ঠিক আছে, পরপর পরপর রোধকে যুক্ত করা হলে তখন তাকে বলবে শ্রেণী সমবায়, মানে একই লাইনে দাঁড় করানো। ঠিক আছে, একই লাইনে দাঁড় করানো হয়েছে, তাকে বলা হবে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কাকে বলা হবে? এইরকম হবে সমান্তরাল সমবায়, একটা হচ্ছে সেল, এটা হচ্ছে পথ, এবার পথটাকে ভেঙে দেওয়া, এটা হচ্ছে একটা একটা
এইটা হচ্ছে R1, এখানে রোধ এখানে লাগালাম, R2 রোধ এখানে লাগালাম, R3 রোধ এখানে লাগালাম। ঠিক আছে, ভালো করে দেখো, এটা কিন্তু এ পয়েন্ট, এটা কিন্তু বি পয়েন্ট। ঠিক আছে, তার মানে কি, এপাশ থেকে এপাশে একটা পথে গেছে, এই পথে গেছে, এই পথে গেছে, তিনটেতেই কিন্তু শক্তি খরচ অ্যাকচুয়ালি সেমই হয়েছে। এখানে যদি বিভব পার্থক্য যদি, এখানে যদি বিভব যদি ভিএ হয়, এখানে যদি বিভব যদি ভিবি হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে, এই পথে যেতে যে পরিমাণ খরচ হবে, এই পথে যেতে সেই পরিমাণই শক্তি খরচ হবে, এই পথে যেতেও সেই পরিমাণই শক্তি খরচ হবে, শক্তি খরচ হতে হবে, না হলে হবে না। ঠিক আছে, এখন এই শক্তি খরচটা সেম থাকার জন্য কাজটা কে করতে হবে? তড়িৎ বর্তনীকে কিছু বুদ্ধি খাটাতে হবে। তড়িৎ বর্তনীতে তড়িৎ 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 যে আমাদের ব্যাটারি, তড়িৎ তো পাঠিয়ে দিচ্ছে আই, কিন্তু এখানে এসে আমাদের দেখানো হচ্ছে শক্তি খরচটা সেমই হতে হবে, নইলে হবে না। শক্তি খরচটা সেম করার জন্য কি করতে হয়? এই যে তড়িৎটা যে আসছে, তড়িৎটাকে ভেঙে যেতে হয়। এখানে ধরলাম I1 পাঠালো, এখানে ধরলাম I2 পাঠালো, এখানে ধরলাম I3 পাঠালো। আমরা কি জানি? তড়িৎ, আমরা ওহমের সূত্রে কি জানি? আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হলে আর রোধের মধ্যে দিয়ে গেলে শক্তি খরচ হয় কত? আই আর। মানে আই এখানে ভেঙে গেছে কীরকমভাবে? এখানে ভেঙে গেছে আই শক্তি যে তড়িৎটা ছিল, এটা হচ্ছে I1-এ ভেঙেছে, এখানে গেছে I2, এখানে গেছে I3। এখানে রোধ ছিল R1, এই যে রোধটা এটা হচ্ছে R1, এখানে রোধটা হচ্ছে R2, আর এখানে রোধটা হচ্ছে R3। তাহলে এই পথে যেতে শক্তি খরচ হয়েছে কত? এখানে তড়িৎ প্রবাহ মাত্রা গেছে I1, আর রোধ ছিল R1, মানে শক্তি খরচ হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী I1 ইন্টু R1 এই পথে যেতে। আর এই পথে যেতে কত শক্তি খরচ হয়েছে? I2 ইন্টু R2। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল I2 আর রোধ ছিল R2, তাহলে শক্তি খরচ হয়েছে I2 ইন্টু R2। আর এখানে যেতে কত হয়েছে? I3 ইন্টু R3, তাই না? এখানে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল I3 আর রোধ ছিল R3। এখন কি হবে? I1 R1 ইজিক্যাল টু হবে I1 R2 ইজিক্যাল টু হবে I3 R3। ঠিক আছে, কারণটা কি? দুটো পয়েন্ট সেম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, এই পয়েন্ট থেকেই এই পয়েন্টে আসছে, দুটোর পয়েন্ট সেম, মানে এই পথে যেতেও যে শক্তি খরচ হওয়ার কথা, এই পথে যেতেও সেই শক্তি খরচ হওয়ার কথা, এই পথে যেতেও সেই শক্তি খরচ হওয়ার কথা। আর এই পথে যেতে শক্তি খরচ হচ্ছে I1 R1, এই পথে যেতে শক্তি খরচ হয়েছে, দ্বিতীয় পথে এই পথে যেতে শক্তি খরচ হয়েছে কত? I2 R2, আর তৃতীয় পথে যেতে শক্তি খরচ হয়েছে, I3 ইন্টু R3। মানে তিনটেই অ্যাকচুয়ালি সেম হওয়ার কথা, যেহেতু একই জায়গাতে গেছে, দুটো পয়েন্টের বিভব পার্থক্য সেম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে, তার মানে I1 R1, মানে আমরা কি লিখতে পারি এখান থেকে? I1 R1 ইজিক্যাল টু I2 R2 ইজিক্যাল টু হবে I3 R3, কারণ তিনটেতেই শক্তি খরচ সেমই হবে, তিনটেতেই শক্তি খরচ সেম হওয়ার কথা, কারণ বিভব পার্থক্য সেম। এবার এই জিনিসগুলি আমাদের এবার ডিটেলসে বুঝতে হবে। এবারে এরকম পরপর রোধকে যোগ করা হলে তাকে বলা হয় শ্রেণী সমবায়। একই পথে রোধ যোগ করা হতে থাকলে তাকে বলা হবে শ্রেণী সমবায়। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা সবগুলোতে সেম থাকবে, কারণ পথ চেঞ্জ হচ্ছে না সবগুলোতে, তাই না? সবগুলোর মধ্যে দিয়ে, তাই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা এখান থেকে যদি আই বেরোয়, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে। এখন ওহমের সূত্র অনুযায়ী কী বলা যাবে তাহলে? এখানে নিশ্চয়ই শক্তি খরচ হবে I ইন্টু R1, এখানে নিশ্চয়ই শক্তি খরচ হবে I ইন্টু R2, এখানে নিশ্চয়ই শক্তি খরচ হবে I ইন্টু R3, বলা যাবে কি না? ঠিক আছে, তাহলে টোটাল শক্তি খরচ কত হলো? I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3, টোটাল শক্তি খরচ হবে এখানে এত। এখন আরেকটা জিনিস দেখো, আমি কি বলেছিলাম? বিভব পার্থক্য যা, তাই অ্যাকচুয়ালি শক্তি খরচ। এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য যা, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এটা ধরলাম সি পয়েন্ট, এটা ধরলাম ডি পয়েন্ট, বিভব পার্থক্য যা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি খরচ। এই দুটো, এখানে শক্তি খরচ কত হয়েছে? I ইন্টু R1 হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি কী বলা যাবে? VA মাইনাস VB। এটাই তো ওহমের সূত্র, অথবা যেটা বলা হচ্ছে, অলওয়েজ মনে রাখবে বিভবের পার্থক্য মানেই হচ্ছে অ্যাকচুয়ালি দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য মানেই হচ্ছে ওদের মধ্যে শক্তিটা খরচ। আর এদের এই দুটো পয়েন্টের মধ্যে শক্তি খরচ কত হয়েছে? I ইন্টু R1, তাহলে I ইন্টু R1 মানে কী লেখা যেতে পারে? এই দুটোর মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB। আবার একই রকমভাবে এখানে কী লেখা হবে? I ইন্টু R2 সমান VC মাইনাস VB, এখানে VB মাইনাস VC লেখা যাবে। আবার একই রকমভাবে VC মাইনাস VD সমান কী লেখা যাবে? VC মাইনাস VD সমান লেখা যাবে I ইন্টু R3, লেখা যাবে কিনা? ঠিক আছে, এরপর এইগুলোকে আমরা যদি যোগ করি, টোটাল শক্তি খরচ এইটা, মানে কি I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3, I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3, এই টোটালকে যোগ করলাম। এবার এই তিনটাকে যোগ করলে দেখা যাবে যে
এগুলো সব কেটে যাচ্ছে, ভিবি আর মাইনাস ভিবি কেটে যাবে, ভিসি আর মাইনাস ভিসি কেটে যাবে, সমান পরে থাকবে ভিএ মাইনাস ভিসি। ঠিক আছে, মানে কি বলা যাবে, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম এ, এখানে বি, এটা সি, এটা ডি। এখানে দেখা যাবে ভিএ মাইনাস ভিডি সমান বেরোচ্ছে, সবগুলো যোগ করে দেখবে বেরোচ্ছে যে আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর থ্রি। সেই একই জিনিস আসার কথা। আমি কি বলেছিলাম, বিভব পার্থক্য যা হবে, বিভব পার্থক্য যা হবে ওই পথে যেতে গেলে শক্তি খরচ টোটাল তত হবে। দেখো ভি এ থেকে ভিডি, এটি হচ্ছে বিভব পার্থক্য। এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বার করছি, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য মানে কি বেরোবে, এখানে টোটাল যত শক্তি খরচ হয়েছে, টোটাল কত শক্তি খরচ হয়েছে, এখানে যাওয়ার সময় আই ইন্টু আর ওয়ান খরচ হয়েছে, এখানে যাওয়ার সময় আই ইন্টু আর টু খরচ হয়েছে, এখানে যাওয়ার সময় আই ইন্টু আর থ্রি খরচ হয়েছে, সেই জিনিসই বেরিয়েছে। ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর থ্রি, এটাই বেরোবে। ঠিক আছে, এখন তাহলে আমরা বোঝা গেল যে এখানে টোটাল শক্তি খরচ হচ্ছে আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর থ্রি। এবার আরেকটা জিনিস বুঝতে হবে যে তুল্যরোধ কাকে বলে। তুল্যরোধ বলা হয় এমন একটা রোধকে যেটা হচ্ছে, ধরলাম এই তিনটে রোধ রয়েছে, তো এই তিনটে রোধের বদলে ওই রোধটাকে বসানো যাবে। ঠিক আছে, মানে এই তিনটে রোধ রয়েছে আর ওয়ান, আর টু আর আর তিন, এই তিনটে রোধের বদলে এই রোধটাকে বসানো যাবে, সেটাকেই বলা হবে তুল্যরোধ। তার মানে কি হবে, সেখানে তড়িৎ প্রবাহমাত্রা সেম হতে হবে, দুটোর মধ্যে বিভব পার্থক্য সেম হতে হবে। দুটোর মধ্যে বিভব পার্থক্য সেম হওয়া মানে কি, ওই পথে যেতে গেলেও আমাদের শক্তি খরচ ওই একই পরিমাণ হবে। এখানে টোটাল যেতে শক্তি খরচ যত হয়েছে, এখানেও শক্তি খরচ ঠিক ততই হবে। তার মানে আমরা কি বলতে পারি, আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর তিন সমানই হচ্ছে আই ইন্টু আর এস বলতে পারি। ধরে নিলাম তুল্যরোধ হচ্ছে আর এস, এই তিনটে তুল্যরোধ হচ্ছে আর এস ধরে নিয়েছি। তাহলে এখানে টোটাল শক্তি খরচ সমান এখানে টোটাল শক্তি খরচ। অথবা আরেকটা কিভাবে বলতে পারি, এখানে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সমান এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানেই তো শক্তি খরচ। আমরা এখানে বলতে পারি ভিএ, এখানে নাম দিয়েছিলাম, এখানে নাম দিয়ে দিতে পারি ভিএ, এখানে নাম দিতে পারি এ, এখানে নাম দিতে পারি ডি, মানে ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর তিন। আর এখানে হচ্ছে এ পয়েন্ট, এখানে হচ্ছে ডি পয়েন্ট, ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর এস হবে। বোঝা গেছে? এরপর এখান থেকে কি লেখা যাচ্ছে তাহলে, আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর তিন সমানই হচ্ছে লেখা যাচ্ছে আই ইন্টু আর এস। এখান থেকে আই কমন চলে যাবে, আই কমন নিয়ে নিলে আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর তিন সমানই হচ্ছে কি হবে, আই ইন্টু আর এস হবে। এবারে কেটে যাবে এটা, আই আই কেটে গেল, মানে কি হলো, আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর তিন। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কীভাবে নির্ণয় করা হবে, জাস্ট রোধগুলোকে যোগ করে দিলেই তুল্যরোধ বেরিয়ে যাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের নিয়ম। তুল্যরোধ মানে কি বোঝা গেল তো, এমন একটা রোধ যার মধ্যে দিয়ে শক্তি খরচটা সেম হবে, টোটাল এর মধ্যে দিয়ে টোটাল শক্তি খরচ যা হবে এর মধ্যে দিয়ে শক্তি খরচটা তাই হবে। অথবা আরেকটা হবে, কীভাবে বলা যেতে পারে, আমি কি বলেছিলাম, শক্তি খরচ যা, শক্তি খরচটাই অ্যাকচুয়ালি দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। বিভব পার্থক্য যা হবে, বিভবের মধ্যে যে পার্থক্যটা সেটাই অ্যাকচুয়ালি শক্তি খরচ। এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, এটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য যা, এর মধ্যে শক্তি খরচের পরিমাণও তাই। তাহলে এই দুটোর মধ্যে তাহলে বিভব পার্থক্য তাহলে সেম হতে হবে। তুল্যরোধ মানে কি হতে হবে, তুল্যরোধ মানে দুটোর মধ্যে বিভব পার্থক্যটা সেম হবে, সেইভাবে বলা যেতে পারে। মানে কি, টোটাল রোধগুলোর মধ্যে বিভব পার্থক্য যা হবে এখানেও বিভব পার্থক্যটা সেমই হতে হবে। অথবা আরেকটা কি বলা যেতে পারে, যে এখানে টোটাল শক্তি খরচ যা হবে এখানে টোটাল শক্তি খরচ তাই হবে, একই জিনিস। ঠিক আছে, আর তুল্যরোধ তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কীভাবে নির্ণয় করা গেল, জাস্ট রোধগুলোকে যোগ করে দিলেই তুল্যরোধ নির্ণয় করা যাবে। এখন এটা কোশ্চেন আসে যে এইটা প্রমাণ করতে যায় তুল্যরোধটা কীভাবে আসছে, এই মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধটা কীভাবে আসছে, মানে আর এস সমান যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর তিন হবে, ওইটা প্রমাণ করতে দিতে হবে, প্রমাণ করতে দিতে বলবে কোশ্চেনে, আসতে পারে এরকম কোশ্চেন। এবারে এটাকে বলা হবে সমান্তরাল শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় মানে কি, এরকম একটা তার একটা যাচ্ছিল, তারটাকে এরকমভাবে তিন চারটে পার্ট করে দেওয়া হলো, তিন চারটে পথ তৈরি করে দেওয়া হলো। ঠিক আছে, দিয়ে এখানে রোধ অ্যাড করে দেওয়া হলো। ঠিক আছে, তারপর এখানে রোধ অ্যাড করে দেওয়া হলো, রোধ অ্যাড করে দেওয়া হলো, আরও বেশি রোধ অ্যাড করা যেতে পারে, আরও ভাগও করা যেতে পারে, আরও রোধ অ্যাড করা যেতে পারে। তাকে বলে সমান্তরাল সমবায়, মানে সমান্তরালভাবে রাখা হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে সমান্তরাল সমবায় বলা হয় তাই জন্য। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট, দুটো পয়েন্ট ভিএ, এখানে বিভব ধরে নিলাম ভিএ, এখানে বিভব ধরে নিলাম ভিবি। এখন আমরা কি দেখব, ভিএ থেকে ভিবি যাওয়া হচ্ছে, একবার এই পথে যাওয়া হচ্ছে, একবার এই পথে যাওয়া হচ্ছে, একবার এই পথে যাওয়া হচ্ছে। আমি কি বলেছিলাম, বিভব পার্থক্য যা হবে শক্তি খরচ তাই হবে। তার মানে কি, এই পথে যেতে গেলেও যে পরিমাণ শক্তি খরচা হবে, এই পথে যেতে গেলেও সেই পরিমাণই শক্তি খরচা করতে হবে, এই পথে যেতে গেলেও সেই পরিমাণই শক্তি খরচা করতে হবে, তাই তো। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে,
এখানে দেখা যাচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই। যদি একই পরিমাণ তড়িৎ যদি এখানেও যায়, এখানেও যদি তড়িৎ যায় আই, এখানে যদি তড়িৎ যায় আই, এখানে যদি তড়িৎ যায় আই, তাহলে এখানে শক্তি খরচ কত হয়ে যাবে? আই ইন্টু আর তিন। বিভবের সূত্র অনুযায়ী এখানে শক্তি খরচ হয়ে যাবে আই ইন্টু আর তিন। এখানেও শক্তি খরচ কত হয়ে যাবে? আই ইন্টু আর টু। এখানে শক্তি খরচ হয়ে যাবে কত? আই ইন্টু আর ওয়ান। একটাতে শক্তি খরচ হয়ে যাচ্ছে আই ইন্টু আর ওয়ান, একটাতে শক্তি খরচ হয়েছে আই ইন্টু আর টু, আর একটা শক্তি খরচ হয়েছে আই ইন্টু আর তিন। কিন্তু আমরা কি বলেছিলাম যে বিভব পার্থক্য সেম থাকলে আমাদের শক্তি খরচ সেম হওয়ার কথা ছিল। তার মানে আই ইন্টু আর ওয়ান, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে সবগুলো শক্তি খরচগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কারণ বিভবগুলো তো সব আলাদা আলাদা, আর ওয়ান আর টু আলাদা। এখানে দেখছি আই ইন্টু আর ওয়ান হচ্ছে, এখানে একটাতে হচ্ছে আই ইন্টু আর টু, একটা হচ্ছে আই ইন্টু আর তিন। বিভব পার্থক্যগুলো সেম হচ্ছে না, মানে কি শক্তি খরচগুলো সেম হচ্ছে না। কিন্তু শক্তি খরচগুলো সেম না হলে তো হবে না। একই দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যা হচ্ছে আলাদা আলাদা পথে গেলেও আমাদের শক্তি খরচ সেমই হওয়ার কথা। তাহলে আমাদের কী করতে হবে? তার মানে নিশ্চয়ই এখানে কীভাবে করাতে হবে, এই যে তাহলে নিশ্চয়ই তড়িৎ বর্তন এখানে আলাদা কোনো বুদ্ধি খাটাতে হবে, তবে গিয়ে এরা এখানে শক্তি খরচ সেম করতে পারবে। শক্তি খরচ সেম করার জন্য বুদ্ধি কী খাটায়? তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে ভেঙে যায়, বিভিন্ন ওয়েতে ভেঙে যায়। ধরে নিলাম এখানে তড়িৎ প্রবাহ মাত্রা গেল আই ওয়ান, মানে কি আই সমান হচ্ছে, এটা ধরলাম টোটাল তড়িৎ মাত্রা হচ্ছে আই, ঠিক আছে, টোটাল তড়িৎ মাত্রা হচ্ছে আই। এবারে আইটাই হচ্ছে ভেঙে যাবে তিনটে পার্টে। এই পাশে যাবে হচ্ছে আই ওয়ান, এই পাশে যে গেলে ধরলাম যাবে হচ্ছে আই টু, এই পাশে ধরলাম যাবে হচ্ছে আই তিন, ঠিক আছে। মানে কি আই যে তড়িৎ প্রবাহ মাত্রাটা সেটাই হচ্ছে ভেঙে যাবে, আই যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা তিনটে পার্টে ভেঙে যাবে এখানে। মানে আই মানেই আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই তিন, ঠিক আছে। এই তিনটে পার্টেই ভেঙে যাবে তিনটে বর্তনীতে, একটাতে যাবে আই ওয়ান, একটা যাবে আই টু, একটা যাবে আই তিন, ঠিক আছে। এবার তাহলে কী হবে? এখানে শক্তি খরচ তাহলে এখানে কীরকম হবে? এখানে আর ওয়ান বিভবের মধ্যে দিয়ে আই ওয়ান তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, তার মানে এখানে শক্তি খরচ হবে কত? আই ওয়ান ইন্টু আর ওয়ান। এখানে শক্তি খরচ হবে কত? আই টু ইন্টু আর টু, তাই তো। আর টু রোধের মধ্যে দিয়ে আই টু পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, এখানে শক্তি খরচ হবে কত? আই তিন ইন্টু আর তিন। আর থ্রি রোধের মধ্যে দিয়ে আই থ্রি পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, মানে শক্তি খরচ হবে কত? আই তিন আর তিন। এবারে কি হওয়ার কথা? বিভব পার্থক্যগুলো সেম হওয়ার কথা, কারণ এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি এখানেও যে পরিমাণ শক্তি খরচ হওয়ার কথা, এখানেও যে সেই পরিমাণ শক্তি খরচ হওয়ার কথা, এইখানেও সেই পরিমাণ শক্তি খরচ হওয়ার কথা। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারি? এই পথে যেতে শক্তি খরচ কত হয়েছিল? আই ওয়ান ইন্টু আর ওয়ান। এই পথে যেতে শক্তি খরচ কত হয়েছিল? আই টু ইন্টু আর টু। এই পথে যেতে শক্তি খরচ কত হয়েছিল? আই তিন ইন্টু আর তিন। এবারে সবগুলো যেতে শক্তি খরচ সমান, শক্তি খরচ তো সেম হওয়ার কথা, তার মানে নিশ্চয়ই আমরা কী বলতে পারি? এটা সমান এইটা, প্রত্যেকটা হচ্ছে সমান একে অপরের। মানে কি বোঝা গেল? আই ওয়ান আর ওয়ান ইজিক্যাল টু আই টু আর টু ইজিক্যাল টু আই থ্রি আর থ্রি, ঠিক আছে। আর সেটাই হবে কি? সেটা সমানই হবে এই দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, ধরলাম ভি, ঠিক আছে। এখানে ধরলাম এ পয়েন্ট, এখানে ধরলাম বি পয়েন্ট, তাহলে কী হবে? এটা সমানই হচ্ছে ভি এ মাইনাস ভিবি, সেটাই হচ্ছে ভি, ঠিক আছে। এবারে আমাদের বুঝতে হবে যে তুল্যরোধটা কীভাবে নির্ণয় করা হবে। তুল্যরোধ মানে কি? এই তিনটের বদলে আমরা একটা রোধকে বসিয়ে কাজ চলে যাবে, মানে কি এইরকম, এই তো ব্যাটারি, একটা রোধকে বসিয়ে কাজ চলে যাবে। ধরলাম এটা হচ্ছে তুল্যরোধ, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট এরকমভাবে বোঝানো যেতে পারে, অথবা আর এস এভাবে করে বোঝাও। এটা হচ্ছে তুল্যরোধ, মানে এই তিনটে রোধের বদলে আমরা একটা রোধকে ইউজ করব। ধরলাম এইটা হচ্ছে আর এস। এখন আমরা কি দেখছি? এই দুটো পয়েন্ট, এই দুটো, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এইগুলোর বদলে আমরা এখানে এইটা বসেছি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। একটু ভালোভাবে আঁকছি, ঠিক আছে। এটা হচ্ছে আর এস, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানের মতো। এখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এইগুলোর বদলে আমরা এইটাকে বসিয়েছি, ঠিক আছে। এবারে আমাদের তাহলে কি বিভব পার্থক্যটা সেম, এখানে এই দুটোর মধ্যে বিভব পার্থক্যটা সেম। তার মানে আমরা কি বলতে পারি? ভি এ মাইনাস ভিবি সমান এখানে আই ইন্টু আর এস, এখানে হচ্ছে আই ওয়ান ইন্টু আর ওয়ান, আই টু ইন্টু আর টু, আই তিন ইন্টু আর টু। ওইভাবে এগোচ্ছি না, ঠিক আছে, আলাদাভাবে এগোচ্ছি। এখানে আমরা কি আরেকটা কীভাবে এগোতে পারি? কীভাবে বলতে পারি? এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। আমরা এখানে কি বলতে পারি? আই সমান আই টু আর থ্রি, আর আর থ্রিতে ভেঙে গেছে, তো আই সমান কি বলতে পারি? আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এভাবে করে বলতে পারি।
আর I1 সমান আমরা কি বলতে পারি, দেখো এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ধরে নিলাম ভি, এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য ভি, এটা কনস্ট্যান্ট, তো সবগুলোর মধ্যেই তো ভিএ মাইনাস ভিবি সমান আমরা ধরে নিচ্ছি ভি, ঠিক আছে, নাম দিয়েছি ভি। তাহলে I1 সমান আমরা কি লিখতে পারি, ভি মাইনাস R1 লিখতে পারি কিনা, কারণটা কি ছিল, ভিজিক্যালটি ছিল I1 ইন্টু R1, তাহলে I1 সমান আমরা কি লিখতে পারি, ভি বাই R1 লিখতে পারি কিনা। একইরকমভাবে I2 সমান আমরা কি লিখতে পারবো, ভি মাইনাস R2 লিখতে পারবো কিনা। I3 সমান আমরা কি লিখতে পারবো, ভি মাইনাস R3, ঠিক আছে। আর আরেকটা কি, I সমান আমরা কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3। এবারে I1 এর জায়গায় আমরা কি লিখবো, ভি বাই R1, I2 জায়গায় আমরা কি লিখবো, ভি বাই R2, I3 জায়গায় আমরা কি লিখতে পারি, ভি বাই R3। আর I এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে তুল্যরোধের যে বর্তনীটা RS, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য তো ভি, তাহলে আমরা কি লিখতে পারি, ভি বাই RS আমরা লিখতে পারি কিনা, আর সমান এটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে I, ভি বাই RS আমরা লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী দাঁড়ালো ইকুয়েশনটা তাহলে আমরা কী দাঁড়ালো, ভি বাই RS সমান ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3, ঠিক আছে। এবারে উপর থেকে এখানে ভি কমন চলে যাবে, ভিগুলো সব কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে 1/RS সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। মানে এইরকম বেরোবে, তুল্যরোধের জায়গায় 1/RS ইকুয়াল টু বেরোবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটি যে তুল্যরোধের ইকুয়েশন বেরোবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবারে একটা জিনিস মনে করার চেষ্টা করো, আভ্যন্তরীণ রোধ পড়ানোর সময় যেটা পড়ানো হয়েছিল, এটা ধরো ব্যাটারির ভিতরে এখানে আভ্যন্তরীণ রোধ রয়েছে। এখন আভ্যন্তরীণ রোধের কথা আমরা কল্পনা করছি না, ঠিক আছে, তার রোধ রয়েছে, এটা রোধ রয়েছে। এবারে এটার কথা চিন্তা করো। এবারে প্রান্তীয় বিভব প্রভেদ মানে কি ছিল, প্রান্তীয় বিভব প্রভেদ মানে কি হয়েছিল, ব্যাটারির এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, এটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ যায়, এখানে ধরলাম বিভব হচ্ছে ভিএ, এখানে ধরলাম বিভব হচ্ছে ভিবি, এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব প্রভেদ তাকেই বলা হয়েছিল প্রান্তীয় বিভব প্রভেদ, ঠিক আছে। তার মানে কি, এখানে ধরলাম তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I, তাহলে এখানে শক্তি খরচ কত হচ্ছে I ইন্টু আর। তাহলে আমরা কি বলতে পারি, ভিএ মাইনাস ভিবি সমান I ইন্টু আর বলতে পারি কিনা। বিভব পার্থক্য মানেই তো শক্তি খরচ, দুটোর মধ্যে বিভব পার্থক্য যা সেটাই তো হচ্ছে শক্তি খরচ, এদের মধ্যে যেটা শক্তি খরচ, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান I আর, অথবা বিভব ওহমের সূত্র দিয়েও আমরা এটাই আসতে পারি, ঠিক আছে। এবারে ভালো করে দেখো, আমি কি বলেছিলাম, ব্যাটারির দুটো পথের মধ্যে শক্তি খরচ অলওয়েজ সেম হবে যদি বিভব পার্থক্য সেম হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যাটারির ক্ষেত্রে বিভব পার্থক্য একটা নির্দিষ্ট হবে, কারণ ভিএ মাইনাস ভিবি এটা একটা নির্দিষ্ট পরিমাণই হবে, এটা একটা নির্দিষ্ট পরিমাণই হবে, ঠিক আছে। এটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, বিভব কার উপর ডিপেন্ড করে, কোন পয়েন্টে আনা হচ্ছে তার উপর তো ডিপেন্ড করে, তড়িৎ ক্ষেত্রে কোন পয়েন্টে আনা হচ্ছে তার উপর তো ডিপেন্ড করে যে বিভবটা কাকে বলে। বিভব কাকে বলা হয়েছিল, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ শক্তি খরচা হয় তাকেই বলা হয়েছিল বিভব। এখন ভিএ আর ভিবি, এখন যেই পথেই যাওয়া হোক না কেন, যদি এই পথেও যদি যাওয়া হয় তাহলেও দেখা যাবে যে শক্তি খরচ যা হবে, এই পথে যাওয়া হলেও শক্তি খরচ তাই হবে, এই পথে যাওয়া হলেও শক্তি খরচ তাই হবে। শক্তি খরচটা অলওয়েজ কেবলমাত্র পয়েন্টের উপর ডিপেন্ড করবে। এখন ভালো করে ভেবে দেখো, এখন এখানে ধরলাম রোধ রয়েছে আর এর মান ধরলাম 2 ওহম, ঠিক আছে, 2 ওহম রোধ রেখেছি। এখানে ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট। তাহলে এখন প্রান্তীয় বিভব ধরলাম I হচ্ছে, ধরলাম একটা I রয়েছে, ধরে নিলাম একটা সেল, এখানে ধরলাম রোধ সমান হচ্ছে 2 ছিল, তড়িৎ বহুমাত্রা ছিল হচ্ছে ধরে নিলাম 3। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে শক্তি খরচটা কত হচ্ছে, 3 × 2 মানে 6, টোটাল শক্তি খরচ হচ্ছে এখানে 6। আবার যদি এখানে যদি রোধটা যদি বাড়িয়ে দিই, আমি রোধটা যদি 2 এর জায়গায় আমি যদি 4 যদি করে দিই, আমি কি বলেছিলাম বিভব পার্থক্যের উপরই ডিপেন্ড করে হচ্ছে কতটা শক্তি খরচা হচ্ছে। তাহলে এখানে যদি 4 যদি করে দিই, 4 করছি না, আমি এখানে 3 করছি, এখানে 3 যদি করে দিই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো শক্তি খরচ তো 6ই করতে হবে, কারণ 3 ইন্টু এখানে কত ছিল আগে শক্তি খরচ, 3 × 2, I ছিল 3 আর রোধ ছিল হচ্ছে 2,
তাহলে শক্তি খরচ হয়েছিল 3 × 2। এখন পরবর্তীকালে আমি কি করেছি, রোধটাকে 1 বাড়িয়ে দিয়েছি, মানে 3 করে দিয়েছি। তাহলে এখনও আমাদের 6ই করতে হবে, 6ই রাখতে হবে শক্তি খরচ। তাহলে আমাদের নিশ্চিত তড়িৎ প্রবাহ মাত্রা কত করতে হবে, 2 করতে হবে। তাহলেই আমাদের গুণফলটা সমান থাকবে, মানে এখানে 3 × এখানে 2, মানে 3 × 2 মানে 6। ঠিক আছে, তাহলে কি দেখা গেল, রোধ যত বাড়ানো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তত কমছে। একই জিনিস ওহমের সূত্র দিয়েও আসা যেতে পারে। কী ছিল ওহমের সূত্র, কী ছিল, V = IR ছিল, তাই তো। I মানে কী ছিল, V/R, I সমান ছিল V/R। এখন R যদি বাড়ানো হয়, মানে নিচের পার্টটা যদি বাড়ানো হয়, তাহলে I এর মানটা কমবে কি না, কারণ I এর সঙ্গে সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক। R যত বাড়ানো হবে I তত কমবে, ঠিক কি না। এখানে I সমান ধরো রয়েছে V/R, I সমান তো রয়েছে V/R। এখন R এর মান যদি 2 হয় আর R এর মান যদি 3 হয়, কোনটা বড় হবে, নিশ্চয়ই এইটা বড় হবে। নিচেরটা যত বাড়ানো হবে তত নিশ্চয়ই I এর মানটা কমতে থাকবে। আরও একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরে নাও V এর মান কিছু একটা ধরে নাও, V এর মান ধরে নিলাম 12, তাহলে V/2 মানে কত, তখন 6 হবে। 12/2 মানে 2 6 12, আর এখানে কত হবে, 4 হয়ে যাবে। মানে রোধ যত বাড়ানো হচ্ছে তত V/R এর মান কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানে V এর জায়গায় 12 ছিল, V/R এর মান তত কত হয়েছিল, V/3 এর মান কত হচ্ছে, 4 হচ্ছে। এখানে V/2 এর মান কত হচ্ছে, 6 হচ্ছে। রোধ এখানে 2 থেকে 3 করা হয়েছে, মানে V/Rটা কমে গেছে। V/Rটা কমে গেছে মানে কি, আইটা কমে গেছে। I মানে তো V/R, আইটা কমে যাচ্ছে, মানে কি রোধ যত বাড়ানো হবে তত হচ্ছে I এর মানটা কমতে থাকবে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটাকে দেখো। এখানে বলা আছে যে একটা ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারিতে একটা বাল্ব যোগ করা হয়েছে, তারপরে দুটো বাল্ব যোগ করা হয়েছে, তারপর বাল্ব দুটোকে এরকমভাবে যোগ করা হয়েছে, মানে এরকমভাবে সমান্তরালে। এটাতে শ্রেণীতে যোগ করা হয়েছে, এটাতে সমান্তরাল যোগ করা হয়েছে। কোনটাতে উজ্জ্বলতা কীরকম হবে, ঠিক আছে। এবারে কি দেখা যাবে, এখানে দেখা যাবে কি, কারেন্ট এখানে যাচ্ছে। আমরা কি জেনেছিলাম, আর যত বড় হবে I তত ছোট হবে, আর যত ছোট হবে I তত বড় হবে। কারণ কি, বিভব পার্থক্যটা সেম থাকবে, দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা সেম থাকবে। VA মানে প্রান্তীয় বিভব প্রভেদটা সেম থাকার কথা, তাই তো। এখন তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ সেম থাকার জন্য তাহলে কী হবে, আর যত বড় হবে I তত ছোট হবে। এখানে তাহলে কোনটাতে আর বেশি হবে, এখানে বাল্বের তো একটা রোধ থাকে, বাল্বটা জ্বলে কীভাবে, একটা বাল্ব জ্বলে কীভাবে, বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টের রোধ থাকে, ফিলামেন্টের রোধ দিয়ে যখন কারেন্টে যখন যায় তখন এখানে এনার্জি খরচ করে, ওই এনার্জিটাই আলো শক্তি রূপে বেরোয়। ঠিক আছে, এখন তাহলে বাল্ব হচ্ছে অ্যাকচুয়ালি একটা রোধ, তাই তো। দুটো বাল্ব যোগ করা আছে মানে রোধ বেড়ে গেছে, দুটো বাল্ব শ্রেণীতে যোগ করা আছে মানে তুল্য রোধ কত, ধরলাম একটা বাল্বের রোধ হচ্ছে R, ঠিক আছে। দুটো বাল্ব যোগ করা আছে শ্রেণীতে মানে কি, R + R হবে তুল্য রোধ, মানে 2R, তাই তো। মানে এখানে রোধ বেড়ে গেছে, রোধ বেড়ে গেছে মানে কি হবে, নিশ্চয়ই এখানে I কমাতে হবে, নিশ্চয়ই এখানে তাহলে I কমে যাবে। এখানে যতটা পরিমাণ I হবে, ধরলাম এখানে তাহলে এখানে বিভব প্রভেদ কত, প্রান্তিক বিভব প্রভেদ এইখানে বলা যাবে কত, I × R। এখানে বিভব প্রভেদটা কত হবে, এখানেও বিভব প্রভেদটা IR হতে হবে, IR এর সমান হওয়ার কথা, কিন্তু এখানে রোধটা কত হয়ে গেছে, 2R হয়ে গেছে, কারণ দুটো বাল্ব আমরা যোগ করে দিয়েছি, মানে রোধ হয়ে গেছে 2R, মানে 2R হয়ে গেছে। এখন এটাকেও এর সমানই হতে হবে, বিভব প্রভেদটা তো সমান, মানে IR সমান 2R × এখানে কত হয়ে যাবে, তাহলে I/2 হয়ে যাবে, মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা কমে গেছে। কারণ এখানে দুটো বাল্ব যোগ করা হয়েছে, মানে এখানে দুটো বাল্ব যোগ করা হয়েছে, মানে শ্রেণীতে দুটো বাল্ব যোগ করা হয়েছে, মানে রোধটা বেড়ে গেছে। রোধটা বেড়ে যাওয়ার কারণে প্রবাহমাত্রাটা কমে গেছে। প্রবাহমাত্রা যেহেতু কমে গেছে সেহেতু দুটো বাল্বই অনুজ্জ্বলভাবে জ্বলবে। এটা যতটা পরিমাণ উজ্জ্বলভাবে জ্বলছিল তার থেকে নিশ্চয়ই দুটো বাল্ব অনুজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু এর ক্ষেত্রে কী হবে, এখানে সমান্তরাল সমবায় যে যুক্তি যে করা হয়েছিল এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে দেখো বিভব পার্থক্যটা কীরকমভাবে মেনটেন রাখা হয়েছে। এইটা হচ্ছে বিভব পার্থক্য, বাল্বের দু প্রান্ত এরকম মতো কেটে দেওয়া হয়েছে, এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত, দুটো পথে নিয়ে চলে যাওয়া হয়েছে। দুটোতে বিভব পার্থক্য সেম, দুটোতে বিভব পার্থক্য সেম মানে শক্তি খরচটাও সেম, ঠিক আছে। শক্তি খরচটা সেম হওয়ার কারণে কী হবে, কোনো পরিবর্তনই হবে না উজ্জ্বলতার। শক্তি খরচটা দুটোতেই তো সেম হবে, দুটোতেই উজ্জ্বলতা যেন সেমই হবে, ঠিক আছে।